বাবাকে মুক্তি দিন, আর আমি আপনাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেব। হুইল চেয়ারে বসা বিচারককে বলল 10 বছর বয়সী মেয়েটি। পুরো আদালত অট্টহাসিতে ফেটে পড়ল। কেউ কল্পনাও করেনি যে ওইটুকু মেয়ের কাছে এমন এক গোপন তথ্য আছে যা সব হিসেব নিকেশ উল্টে দেবে। আমার বাবাকে মুক্তি দিলে আমি আপনাকে হাঁটার ব্যবস্থা করে দেব। কথাগুলো অন্ধকার আকাশ চিরে বিদ্যুৎ চমকানোর মতো সেই বিশাল আদালত কক্ষের স্তব্ধতা ভেঙে দিল। আইনজীবী, সাংবাদিক, নিরাপত্তাকর্মী আর কৌতূহলী মানুষে ঠাসা পুরো হলরুম এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তারপরই ফেটে পড়ল করাল হাসিতে। লায়লা ছিল ছোট এক শিশু, কিন্তু তার দৃষ্টি ছিল দৃঢ়, চুলে সাধারণ বিননী। সে আদালত কক্ষের মাঝখানে দাঁড়িয়েছিল। তার জরাজীর্ণ জুতোর মচমচে শব্দ মার্বেল পাথরের মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল যখন সে মূল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল। তার সাধারণ ফ্রকটি প্রতিটি দৃঢ় পদক্ষেপের সঙ্গে সামান্য দুল ছিল, কিন্তু তার মধ্যে দ্বিধার কোনো লেশমাত্র ছিল না। বিচারক তারিক বিন জায়েদ, যিনি পুরো শহরে বিচার ব্যবস্থার সবচেয়ে কঠোর বিচারক হিসেবে পরিচিত, হুইল চেয়ার থেকে এই দৃশ্য দেখছিলেন। বছরগুলোর অভিজ্ঞতায় আর যন্ত্রণায় তার মুখমণ্ডল কুঁচকে গিয়েছিল, যা দেখে মনে হতো তিনি কঠোর রায় আর অপরাজেয় সিদ্ধান্তের গল্প বহন করছেন। বছরের পর বছর কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস পায়নি। বছরের পর বছর তার কথাই ছিল চূড়ান্ত আইন। আর এখন এক শিশু তাকে এমন কিছু ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে যা জীবন তার কাছ থেকে নিষ্ঠুরভাবে কেড়ে নিয়েছে। মাননীয় বিচারক, লাইলার কণ্ঠস্বর আবার শোনা গেল, এবার আরও জোরে, যা দেয়ালে প্রতিধ্বনিত হাসির শব্দকে ছাপিয়ে গেল। আমি জানি আপনি আবার হাঁটতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে ন্যায় বিচার করতে হবে। বাবাকে মুক্তি দিন। হাসির বিস্ফোরণ আরও তীব্র হল। পেছনের সারি থেকে এক লোক ব্যঙ্গ করে চিৎকার করে বলল, তাহলে তাকে নাচাও দেখি খুকি, আমরা শো দেখার অপেক্ষায় আছি। অন্যরা হাততালি দিল। বিচারের এই আনুষ্ঠানিক মুহূর্তটিকে একটি নিষ্ঠুর তমাশায় পরিণত করল। কাঠগড়ায় ওমার আল ঘুরি হাতকড়া পড়া অবস্থায় ছিলেন। তার মুখমণ্ডল নীরব কান্নায় ভিজে যাচ্ছিল। তার কাঁধ কাঁপছিল। সাজার ভয় নয় যা তিনি পেতে যাচ্ছিলেন, বরং তার মেয়ে যে অপমানের শিকার হচ্ছিল তা দেখে। তিনি দাঁড়ানোর চেষ্টা করলেন। তার কণ্ঠস্বর ভাঙা আর হতাশ শোনাল, লায়লা মা আমার, এমন করো না, দোহাই তোমার, আমার জন্য নিজেকে এমন পরিস্থিতির মুখে ফেলো না। কিন্তু মেয়েটি ফিরে তাকালো না। সে হাঁটতে থাকল যতক্ষণ না সে হুইল চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ বিচারক তারিক বিন জায়েদের চোখের দিকে স্থির। সেই শিশুসুলভ দৃষ্টিতে এমন কিছু ছিল যা বিচারককে ভীষণভাবে বিরক্ত করল। এটি সরলতা ছিল না, বরং ছিল পরম বিশ্বাস। তোমার কত বড় সাহস! বিচারক তারিকের কণ্ঠ ধারালো ছুরির মতো বাতাস কেটে দিল। এটি ন্যায় বিচারের আদালত, কোনো সার্কাস নয়। তোমার কথায় আইন বদলাবে না খুকি। তোমার বাবার সাজা হবেই, এবং কোনো অলৌকিক ঘটনা তা আটকাতে পারবে না। সরকারি কৌশলী মনসুর, যিনি প্রসিকিউশনের টেবিলে বসেছিলেন, তৃপ্তির হাসি হাসলেন। পুরো প্রক্রিয়া জুড়ে তিনি এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন। ওমার আল খুরি হবেন তার সবচেয়ে বড় বিজয়। এই মামলাটিই তাকে এলাকার সবচেয়ে দক্ষ প্রসিকিউটর হিসেবে প্রতিষ্ঠিত করবে। মাননীয় আদালত, মনসুর নাটকীয় ভঙ্গিতে টেবিলের নথিপত্র ঠিক করতে করতে উঠে দাঁড়ালেন। আমি এই অনুপযুক্ত ঝামেলাটিকে আদালত থেকে বের করে দেওয়ার অনুরোধ করছি। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে, এবং শিশুদের সার্কাসকে এই প্রক্রিয়া বিলম্বিত করতে দিতে পারি না। ওমরের পক্ষে আইনজীবী ফাতেমা তার চেয়ারে বসেছিলেন। দুশ্চিন্তায় তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি পুরো বিচার জুড়ে লড়াই করেছেন, প্রমাণ উপস্থাপন করেছেন, সাক্ষীদের জেরা করেছেন, কিন্তু তিনি জানতেন তিনি হেরে যাচ্ছেন। ওমরের বিরুদ্ধে প্রমাণগুলো অত্যন্ত শক্তিশালী মনে হচ্ছিল, যা মনসুর নিখুঁতভাবে সাজিয়েছিলেন। কিন্তু এই মামলায় কোথাও একটা ভুল ছিল। তিনি অন্তরের গভীরে অনুভব করছিলেন যে তার মক্কেল নির্দোষ। মাননীয় আদালত, ফাতেমা অবশেষে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর সামান্য কাঁপছিল। শিশুটি যাতে আসনে ফিরে যেতে পারে তার জন্য আমি শুধু এক মুহূর্ত সময় চাইছি। সে কেবল তার বাবাকে হারানোর ভয়ে ভীত। আমি ভয় পাচ্ছি না, লায়লা বাধা দিয়ে বলল। তার কণ্ঠস্বর একজন ছোট মানুষের চেয়ে অনেক বেশি জোরালো শোনালো। আমি সত্যি বলছি, আমার বাবা নির্দোষ, এবং আপনি আপনার মনের গভীরে তা জানেন। আর আমি প্রমাণ করতে পারি যে আপনি আবার হাঁটতে পারবেন। আদালত আবার উত্তাল হয়ে উঠল। এবার শুধু হাসিই ছিল না, বরং মেয়েটির দিকে নিষ্ঠুর মন্তব্যও ছুড়ে দেওয়া হলো। বেচারি, হতাশায় মেয়েটা পাগল হয়ে গেছে। এই মেয়েটিকে এখান থেকে বের করুন, না হলে সে আরও অপদস্থ হবে। আদালতের প্রতি কি চরম অসম্মান! লায়লা অনুভব করল তার চোখের কোণে জল জমা হচ্ছে, কিন্তু সেটা পড়তে দিল না। সে তার ছোট হাতগুলো শক্ত করে মুষ্টিবদ্ধ করল। নখগুলো তালুতে গেঁথে গেল। এখন সে দুর্বলতা দেখাতে পারে না, বিশেষ করে যখন তার বাবা তার উপর নির্ভর করছেন। ওমর আল খুরি বুকফাটা আর্তনাদ নিয়ে দৃশ্যটি দেখছিলেন। তার মনে পড়ল কিভাবে সব শুরু হয়েছিল।
তিনি আল বদর গ্রুপ নামের একটি স্বনামধন্য কোম্পানিতে হিসাবরক্ষক হিসাবে কাজ করতেন, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিনিয়োগ পরিচালনা করত। তার জীবন ছিল সাধারণ কিন্তু সম্মানজনক। তিনি ভোরে ঘুম থেকে উঠতেন, লায়লাকে স্কুলে নিয়ে যেতেন, সততার সঙ্গে কাজ করতেন, রাতে বাড়ি ফিরে তাকে বাড়ির কাজে সাহায্য করতেন। একদিন হঠাৎ সব ধসে পড়ল। অডিটররা আবিষ্কার করলেন যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে গেছে। কেউ একজন খুব হিসেব কষে রেকর্ড পরিবর্তন করেছে, নথিপত্র জাল করেছে এবং তহবিল সরিয়ে নিয়েছে। আর সব প্রমাণ ওমরের দিকেই আঙুল তুলল। তার লগইন, তার পাসওয়ার্ড, তার ডিজিটাল স্বাক্ষর, এসব খণ্ডন করা অসম্ভব ছিল। মেয়েটির সামনেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ যখন বাড়িতে হানা দেয়, লায়লা তখন স্কুল থেকে কেবল ফিরেছিল। তারা যখন তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল, সে বাবার পা জড়িয়ে ধরে চিৎকার করছিল। সেই মুহূর্তের ছবি ওমরের মাথা থেকে কখনো যায়নি। তার মেয়ের বড় বড় চোখ, ছোট্ট মুখে আঁকা চরম আতঙ্ক এবং অঝোর ধারায় গড়িয়ে পড়া কান্না। সেই থেকে লায়লা যেন নিজের ছায়া হয়ে গিয়েছিল। সে খেলা বন্ধ করে দিয়েছিল, হাসা বন্ধ করে দিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা সে শুধু বাবার ছবি আঁকড়ে ধরে নীরবে বসে থাকত। স্কুলে অন্য বাচ্চারা তাকে এড়িয়ে চলতে শুরু করল। চোরের মেয়ে, তারা বারান্দায় ফিসফিস করত। তার বাবা গুরুত্বপূর্ণ লোকদের টাকা চুরি করেছে। শিক্ষকরা করুণার দৃষ্টিতে তাকাতেন, কিন্তু তার পক্ষে কেউ কিছু বলেনি। আর এখন সে আদালতে, শহরের সবচেয়ে ভয়ের বিচারকের মুখোমুখি, এক অসম্ভব প্রতিশ্রুতি নিয়ে। তারিক বিন জায়েদ বিরক্তি আর এমন এক অনুভূতি নিয়ে মেয়েটিকে দেখছিলেন যা তিনি ব্যাখ্যা করতে পারছিলেন না। সেই দুর্ঘটনার পর বহু বছর পেরিয়ে গেছে, যা তাকে এই হুইল চেয়ারে বন্দী করেছে। বছরের পর বছর ধরে শারীরিক এবং সর্বোপরি মানসিক যন্ত্রণা। তিনি ছিলেন এক প্রাণবন্ত মানুষ, আদালতের বারান্দায় দৃঢ় পদক্ষেপে হাঁটতেন। তারপর এক মুহূর্তে সব বদলে গেল। দুর্ঘটনাটি ছিল ভয়াবহ। ডাক্তাররা বলেছিলেন তিনি আর কখনোই হাঁটতে পারবেন না। ফিজিওথেরাপির পর ফিজিওথেরাপি, চিকিৎসার পর চিকিৎসা, কিছুই কাজে আসেনি। সময়ের সঙ্গে সঙ্গে তারিক কেবল হাঁটার ক্ষমতাই হারাননি, তিনি আরও গভীর কিছু হারিয়েছিলেন। তিনি সহানুভূতি হারিয়েছিলেন, দয়া হারিয়েছিলেন। তিনি আইন প্রয়োগের এক ঠান্ডা ও নিষ্ঠুর যন্ত্রে পরিণত হয়েছিলেন। এই যে খুকি, তিনি কর্কশ গলায় বললেন, তোমার কাছে এই কক্ষ ত্যাগ করার জন্য ঠিক 2 মিনিট সময় আছে, অন্যথায় আমি নিরাপত্তা কর্মীদের তোমাকে বের করে দিতে বলতে বাধ্য হব। লায়লা নড়ল না। তার চিবুক সামান্য কাঁপল, কিন্তু সে মাটিতে পা শক্ত করে রাখল। আমি যাব না, যতক্ষণ না আপনি আমার কথা শুনছেন। আমার বাবা কিছু চুরি করেননি, কেউ তাকে ফাঁসিয়েছে এবং আপনি তা জানেন। মনসুর জোরে টেবিলে আঘাত করলেন। এটা অর্থহীন। মাননীয় আদালত, এই শিশুটি পুরো প্রক্রিয়া ব্যাহত করছে। আমি অবিলম্বে তাকে বের করে দেওয়ার দাবি জানাচ্ছি। কিন্তু তারিক উত্তর দেওয়ার আগেই লায়লা এক অপ্রত্যাশিত কাজ করল। সে হুইলচেয়ারের সামনে হাঁটু গেড়ে বসল। তার ছোট হাত দুটি ধাতব চাকা দুটো আঁকড়ে ধরল। তার চোখ এখন আটকে রাখা কান্নায় জলজল করছে, যা বিচারকের চোখের দিকে স্থির। আপনিও একদিন আমার বাবার মতো ছিলেন, আবেগে ভরা ফিসফিসানি স্বরে সে বলল। একজন ভালো মানুষ, যিনি অন্যায়ের শিকার হয়েছেন। আপনি জানেন কেমন লাগে যখন কেউ আপনাকে বিশ্বাস করে না, যখন আপনার নিজের গল্প শোনার আগেই সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আপনি দোষী। তারিক বুকে একটা চাপ অনুভব করলেন। মনে হলো ওই কথাগুলো তার বছরের পর বছর ধরে গড়ে তোলা কঠোরতার সব স্তর ভেদ করে গেছে। আমি জানি আপনি এখনও হাঁটতে পারেন, লায়লা বলতে থাকল। অবশেষে তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। ওষুধ বা অস্ত্রোপচার দিয়ে নয়, বরং ন্যায় বিচারের উপর বিশ্বাস রেখে। আপনি যখন সঠিক কাজটি করবেন, তখন অসম্ভব সম্ভব হবে, আমি কথা দিচ্ছি। আদালতে নেমে আসা নীরবতা এখন অন্য রকম ছিল। এটি আর উপহাস বা বিদ্রুপের ছিল না, এটি ছিল উত্তেজনায় ভরপুর এক নীরবতা, যেন অদৃশ্য কিছু একটা কক্ষে নড়াচড়া করছে। এমনকি যারা কয়েক সেকেন্ড আগেও হাসছিল, তারাও এখন চুপ। ওমর কাঠগড়ায় দাঁড়িয়ে প্রকাশ্যে কাঁদছিলেন। তার ছোট্ট নাজুক মেয়েটি এমন সাহস দেখাচ্ছিল যা তার নিজেরও আর অবশিষ্ট ছিল না। ফাতেমা মেরুদণ্ডের শীতল স্রোত অনুভব করলেন। সেই মুহূর্তে আদালত, আইন আর প্রক্রিয়ার ঊর্ধ্বে কিছু একটা ছিল। মনে হচ্ছিল যেন ভাগ্য পাতা উল্টানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে মনসুর দুশ্চিন্তা বোধ করতে শুরু করলেন। তিনি অলৌকিক ঘটনা বা শিশুদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করতেন না, কিন্তু আদালত কক্ষের পরিবেশ এমনভাবে বদলে গিয়েছিল যা তিনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আর নিয়ন্ত্রণই ছিল তার কাছে সব। তারিক বিন জায়েদ তার সামনে হাঁটু গেড়ে বসা মেয়েটির দিকে তাকালেন। বছরের পর বছর তিনি নিজের মনকে কঠিন করেছেন যাতে আদালতে আসা দুঃখের গল্পে প্রভাবিত না হন। কত শিশু তার সামনে কেঁদেছে, কত আসামি নির্দোষ বলে কসম খেয়েছে,
তিনি এসবের প্রতি নির্বিকার হয়ে গিয়েছিলেন, কিন্তু এই মেয়েটির মধ্যে অন্যরকম কিছু ছিল। ওঠো, তিনি স্থির কণ্ঠে নির্দেশ দিলেন, কিন্তু আগের সেই কঠোরতা ছিল না। লায়লা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছল। তার শরীর কাঁপছিল, কিন্তু সে দৃষ্টি সরাল না। তোমার হাতে 30 সেকেন্ড সময় আছে, তারিক বললেন। তার কণ্ঠ হঠাৎ ক্লান্ত শোনাল। 30 সেকেন্ড, আমাকে বোঝানোর জন্য যে কেন আমি নিরাপত্তা কর্মীদের তোমাকে এই আদালত থেকে বের করে দিতে এবং এই রায় শেষ করতে বলবো না। সারা কক্ষে গুঞ্জন ছড়িয়ে পড়ল। 30 সেকেন্ড। বাবার জীবন বাঁচাতে লায়লার হাতে এটুকুই সম্বল ছিল, আর ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করল। আদালতের দেয়াল ঘড়িটি যেন স্বাভাবিকের চেয়ে জোরে টিকটিক করতে লাগল। প্রতিটি শব্দ হাতুড়ির আঘাতের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। লায়লা গভীর শ্বাস নিল। তার চোখ তখনও বিচারক তারিক বিন জায়েদের ক্লান্ত চোখের ওপর স্থির। সে জানত তার কেবল একটিই সুযোগ আছে, এই কঠিন মানুষটির মনের সন্দেহের বীজ বপন করার একমাত্র সুযোগ। মাননীয় বিচারক, লায়লা শুরু করল। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু স্পষ্ট। আমার বাবা আমাকে সবসময় শিখিয়েছেন যে সত্য তার চিহ্ন রেখে যায়, আর মিথ্যাও তাই। তারিক ভ্রু কুঁচকালেন। দ্রুত ব্যাখ্যা করো। যেদিন তারা বাবাকে টাকা চুরির দায়ে অভিযুক্ত করে, সেদিন বাবা আমার সঙ্গে হাসপাতালে ছিলেন। আমার একটা ক্রাইসিস হয়েছিল এবং ডাক্তারদের আমাকে ভর্তি রাখার প্রয়োজন ছিল। তিনি সারা রাত আমার পাশে ছিলেন। সেখানে রেকর্ড আছে, ক্যামেরা আছে, নার্সরা আমাদের দেখেছে। তিনি কিভাবে কোম্পানি থেকে টাকা চুরি করবেন যখন তিনি আমার হাত ধরে বসেছিলেন আর আমি ব্যথায় কাঁদছিলাম? আদালতে ভারী নীরবতা নেমে এলো। মনসুর অনুভব করলেন তার ধমনীতে রক্ত হিম হয়ে যাচ্ছে। এই তথ্য ফাইলে ছিল না। তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন যে এটি সেখানে ছিল না। তিনি প্রতিটি নথি, মামলার প্রতিটি লাইন যাচাই করেছেন। একটি শিশু কিভাবে এমন কিছু জানল যা নথিপত্রহীন ছিল? ফাতেমা হঠাৎ উঠে দাঁড়ালেন, তার চোখে নতুন আশার আলো। মাননীয় আদালত, এটি একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। যদি আসামি সেই রাতে হাসপাতালে থেকে থাকেন, তাহলে কোম্পানির সিস্টেমে হওয়া লেনদেনগুলো তার পক্ষে করা সম্ভব ছিল না। আপত্তি! মনসুর চিৎকার করে টেবিলে আঘাত করলেন। এটি প্রমাণ ছাড়া ভিত্তিহীন দাবি, এবং এটি স্পষ্টতই একটি শিশুর মাধ্যমে আদালতকে প্রভাবিত করার মরিয়া চেষ্টা। তারিক হাত তুলে নীরবতার নির্দেশ দিলেন। তার মুখ থমথমে, চোয়ালের পেশি শক্ত। সবাই চুপ করে গেল। তিনি আবার লায়লার দিকে তাকালেন। কোন হাসপাতাল? আল আমাল সেন্ট্রাল হাসপাতাল, শিশু বিভাগ, 428 নম্বর কেবিন। সময়টা ছিল ভোরের দিকে। আমার মনে আছে, কারণ বাবা 1 সেকেন্ডের জন্যও আমার হাত ছাড়েননি। তিনি আস্তে আস্তে গান গাইছিলেন যাতে আমি ভয় না পাই। এমনকি নার্সরাও মন্তব্য করেছিল যে তারা এমন নিবেদিত প্রাণ বাবা কখনো দেখেনি। ওমর আল খুরি কাঠগড়ায় একেবারে জমে গেলেন। নীরবে জল গড়িয়ে পড়ল। সেই রাতের কথা তার গতকালের মতো মনে পড়ল। লায়লার হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছিল এবং তার দীর্ঘস্থায়ী অবস্থার অবনতি হয়েছিল। তিনি তাকে নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন এবং সারা রাত তার পাশে ছিলেন। তাকে হারানোর ভয়ে আতঙ্কিত ছিলেন। আর ঠিক সেই রাতেই নাকি তিনি কোটি কোটি টাকা চুরি করেছেন বলে বলা হয়েছে। তারিক মনসুরের দিকে ফিরলেন। মিস্টার প্রসিকিউটর, আপনি কি সংশ্লিষ্ট রাতে আসামির অবস্থান যাচাই করেছিলেন? মনসুর তোতলামি করলেন। এটি মাত্র 1 সেকেন্ডের ভগ্নাংশ ছিল, কিন্তু সবাই তা লক্ষ্য করল। মাননীয় আদালত, লেনদেনগুলো আসামির লগইন এবং পাসওয়ার্ড ব্যবহার করে করা হয়েছিল। তার শারীরিক উপস্থিতি জরুরি নয়। তিনি দূর থেকে সবকিছু প্রোগ্রাম করে রাখতে পারেন। কিন্তু তিনি যদি হাসপাতালে থাকেন, তবে অফিসে তার কম্পিউটার কে ব্যবহার করল? ফাতেমা দ্রুত হস্তক্ষেপ করলেন। সিস্টেমের রেকর্ড দেখায় যে আমার মক্কেলের ওয়ার্কস্টেশনে তখন কেউ শারীরিকভাবে উপস্থিত ছিল। কেউ তার ডেস্কে বসে তার কম্পিউটার ব্যবহার করছিল। আদালত কক্ষে ফিসফিসানি শুরু হলো। সাংবাদিকরা পাগলের মতো নোট নিচ্ছিলেন। কিছু দর্শক বিভ্রান্ত দৃষ্টি বিনিময় করলেন। মামলার ওপর যে পরম নিশ্চিতের ধারণা ছিল তা ভাঙতে শুরু করল। তারিক বিন জায়েদ অদ্ভুত কিছু অনুভব করলেন। এমন এক অনুভূতি যা তিনি বহুদিন অনুভব করেননি, সন্দেহ। তিনি প্রসিকিউশনের দেওয়া প্রমাণের ওপর ভিত্তি করে তার সিদ্ধান্ত তৈরি করেছিলেন। প্রমাণগুলো শক্তিশালী এবং অকাট্য মনে হয়েছিল, কিন্তু এখন একটি ছোট্ট শিশু কাহিনীর এক বিশাল ফাঁক উন্মোচন করে দিয়েছে। আদালত সাময়িক বিরতিতে যাচ্ছে, তারিক ঘোষণা করলেন। তার কণ্ঠ স্বাভাবিকের চেয়ে নিচু। আমি 1 ঘন্টার মধ্যে আমার ডেস্কে আল আমাল সেন্ট্রাল হাসপাতালের সেই রাত সংক্রান্ত সমস্ত রেকর্ড চাই। প্রসিকিউটর মনসুর, আপনার প্রমাণগুলো দিয়ে আপনার অভিযোগ সমর্থন করা ভালো হবে, কারণ যদি সত্যি হাসপাতালের রেকর্ড থাকে, তবে এই মামলা শেষ হওয়া থেকে অনেক দূরে। মাননীয় আদালত, এটি নিয়ম বহির্ভূত।
মনসুর প্রতিবাদ করলেন, তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট হতে শুরু করেছে। বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই রায়ের পর্যায়ে রয়েছে এবং তদন্তে ব্যর্থতা পাওয়া গেলে এটি আবার তদন্ত পর্যায়ে ফিরে যেতে পারে। তারিক দৃঢ়ভাবে উত্তর দিলেন, রক্ষী, শিশুটিকে একটি উপযুক্ত কক্ষে নিয়ে যান এবং তার জন্য পানির ব্যবস্থা করুন। আমার আদালতে কেউ কোনো শিশুকে অপমান করবে না। বিচারকের কণ্ঠস্বরের পরিবর্তন লক্ষণীয় ছিল, তার মধ্যে কিছু একটা বদলে গেছে। লায়লা এত স্বস্তি অনুভব করল যে তার পা প্রায় অবশ হয়ে আসছিল। একজন নিরাপত্তাকর্মী তাকে আলতো করে পাশের একটি কক্ষে নিয়ে গেল, যেখানে সে অবশেষে বসতে পারল। বাইরে আদালতের বারান্দায় মনসুর খাঁচায় বন্দি পশুর মতো পায়চারি করছিলেন। তার মস্তিষ্ক সর্বোচ্চ গতিতে কাজ করছিল। ফাইলে ওই তথ্য কিভাবে ছিল না? তদন্তে কে ব্যর্থ হল? বা আরও খারাপ, কে ইচ্ছাকৃতভাবে ওই তথ্য গোপন করল? তিনি ফোন বের করলেন এবং কাঁপতে থাকা আঙুলে একটি নম্বরে ডায়াল করলেন। আমাদের এখনই কথা বলতে হবে, আমাদের সমস্যা হয়েছে। ইতোমধ্যে যে ঘরে ওমর অপেক্ষা করছিলেন, ফাতেমা তার কাছে গেলেন। ওমর, এটা কি সত্যি? তুমি কি সত্যি সেই রাতে হাসপাতালে ছিলে? আমি ছিলাম, ওমর ভাঙা গলায় উত্তর দিলেন। আমি শুরু থেকেই এটা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা বলেছিল ওটা কোনো ব্যাপার না। আমার অ্যালিবাই বা অনুপস্থিতির প্রমাণের চেয়ে ডিজিটাল প্রমাণ বেশি গুরুত্বপূর্ণ। কেউ শুনতে চায়নি। কেউ ইচ্ছাকৃতভাবে তোমার যুক্তি উপেক্ষা করেছে, ফাতেমা বললেন। তার আইনি মস্তিষ্ক ইতিমধ্যে সূত্রগুলো মেলাতে শুরু করেছে। কেউ চেয়েছিল যেন তোমার সাজা হয়ই। প্রশ্ন হলো কে? বিচারক তারিক বিন জায়েদের অফিসে বিচারক একা জানলা দিয়ে নিচের শহরের দিকে তাকিয়েছিলেন। তার হাত হুইলচেয়ারের হাতল শক্ত করে ধরেছিল। শিশুটির কথাগুলো তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। আপনি জানেন কেমন লাগে যখন কেউ আপনাকে বিশ্বাস করে না? তিনি জানতেন, তিনি খুব ভালো করেই জানতেন। দুর্ঘটনার সময় তারিক একটি বিশাল দুর্নীতির মামলার তদন্ত করছিলেন। তার কাছে শক্তিশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রমাণ ছিল। তিনি এমন এক চক্রান্ত ফাঁস করার দ্বারপ্রান্তে ছিলেন যা ক্ষমতার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছেছিল। তারপর হঠাৎ তার গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে। ব্রেক ফেল করেছিল। তারা বলেছিল দুর্ঘটনা, তারা বলেছিল মিছক দুর্ভাগ্য, কিন্তু তারিক তা কখনোই পুরোপুরি বিশ্বাস করেননি। তার মনে সবসময়ই সন্দেহের ছায়া ছিল। আর দুর্ঘটনার পর যখন স্পষ্ট হলো যে তিনি আর হাঁটতে পারবেন না, তার ভেতরের কিছু একটা মরে গেল। তিনি তদন্ত ছেড়ে দিলেন, প্রমাণগুলো মাটি চাপা দিলেন এবং মেনে নিলেন যে তিনি কেবল তার পাই হারাননি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধটাও হেরে গেছেন। এবং ধীরে ধীরে তিনি তাই হয়ে উঠলেন যা তিনি সবচেয়ে বেশি ভয় পেতেন, একজন বিচারক যিনি কেবল নিয়ম অনুসরণ করেন, প্রশ্ন করেন না, অনুভব করেন না, কাগজের আড়ালে আসল সত্য খোঁজেন না। দরজায় টোকা দেওয়ায় তার চিন্তায় ছেদ পড়ল। ভেতরে এসো। আদালতের একজন কর্মকর্তা মোটা একটি ফাইল নিয়ে ঢুকলেন। মাননীয় আদালত, আল আমাল সেন্ট্রাল হাসপাতালের রেকর্ড এসেছে। তারিক ফাইলটি খুললেন এবং পড়তে শুরু করলেন। তার চোখ প্রতিটি লাইন, প্রতিটি নথি স্ক্যান করছিল। এবং এই তো সেটা, লায়লা আল খুরির শিশু জরুরি বিভাগে ভর্তির রেকর্ড। সময় রাত 10:03। অভিভাবক বাবা ওমর আল খুরি। প্রস্থান পরদিন সকাল 6টা। আল বদর গ্রুপে প্রতারণামূলক লেনদেনগুলো হয়েছিল মধ্যরাত থেকে রাত 3টের মধ্যে, ঠিক যখন ওমর হাসপাতালে তার মেয়ের পাশে ছিলেন। তারিক অনুভব করলেন তার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। এটি কেবল একটি ছোট বিবরণ ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ, নথিভুক্ত, অকাট্য প্রমাণ যে তিনি ঘটনাস্থলে ছিলেন না, এবং কেউ একজন এটি আদালতে পৌঁছনো আটকাতে যা যা করা সম্ভব সব করেছে। তিনি পড়তে থাকলেন এবং আরও কিছু পেলেন। খাদিজা নামের একজন নার্সের জবানবন্দি, যিনি সেই রাতে ডিউটিতে ছিলেন। তিনি তার নোটে লিখেছিলেন, অত্যন্ত নিবেদিত প্রাণ বাবা। শিশুটিকে 1 মিনিটের জন্যও একা ছাড়েননি। এমনকি আমরা যখন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলাম, তিনি সঙ্গে থাকার অনুরোধ করেন। এমন ভালোবাসা দেখাটা হৃদয়স্পর্শী। খাদিজা নামটি তারিকের মনে গেঁথে গেল। কেন এত গুরুত্বপূর্ণ একজন সাক্ষীকে ডাকা হলো না? কারণ অপরাধের রাতে আসামির শারীরিক অবস্থান নিয়ে কেউ তদন্তই করেনি। তিনি ইন্টারকমের রিসিভার তুললেন। আমি নার্স খাদিজাকে চাই, তাকে আজই সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হোক, একে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। লাইনের অপর প্রান্তে সেক্রেটারি ইতস্তত করলেন, মাননীয় আদালত, সাক্ষীকে খুঁজে বের করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। তাহলে এখনই শুরু করুন, আর আমি 5 মিনিটের মধ্যে প্রসিকিউটর মনসুরকে আমার অফিসে চাই।
মনসুর যখন ঘরে ঢুকলেন তার মুখ ফ্যাকাশে ছিল। তিনি জানতেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে। মিস্টার প্রসিকিউটর, তারিখ শুরু করলেন। তার কণ্ঠ বরফের মতো ঠান্ডা। মনে হচ্ছে এই মামলার তদন্তে অত্যন্ত গুরুতর ব্যর্থতা রয়েছে। একটি শক্তিশালী অ্যালিবাই বা নির্দোষ হওয়ার প্রমাণ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। আমি ব্যাখ্যা চাই। মাননীয় আদালত, পুলিশ তদন্ত থেকে আমাকে যে নথি দেওয়া হয়েছে আমি তার সব যাচাই করেছি। যদি হাসপাতালের কোনো প্রমাণ থেকে থাকে তবে তা আমি পাওয়া ফাইলে ছিল না। তাহলে পুলিশের কেউ আপনার কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে অথবা আপনি আদালতের কাছে তা গোপন করেছেন। কোনটি সঠিক, মিস্টার প্রসিকিউটর? মনসুর ঢোক গিললেন। আমি শপথ করছি আমি হাসপাতালে থাকার বিষয়ে জানতাম না, কিন্তু কিভাবে এটি কারো নজরে এলো না তা আমি অবিলম্বে তদন্ত করব। আপনি কেবল তদন্তই করবেন না, আপনি আমাকে ব্যাখ্যা দেবেন যে এত অসঙ্গতি থাকা সত্ত্বেও এই মামলা কিভাবে রায়ের পর্যায়ে পৌঁছালো। আপনি এখন আসতে পারেন। মনসুর চলে গেলে তারিক আবার একা হয়ে গেলেন। তিনি তার দীর্ঘদিনের অচল পা দুটির দিকে তাকালেন। লায়লার কথাগুলো আবার তার মনে ফিরে এলো। আপনি যখন সঠিক কাজটি করবেন তখন অসম্ভব সম্ভব হবে। এটা কি হতে পারে? একটা শিশু কি এত অযৌক্তিক বিষয়ে সঠিক হতে পারে? তিনি মাথা নাড়লেন। এটি কাকতালীয় ছাড়া আর কিছু নয়, এমনই হতে হবে। কিন্তু তবুও তার ভেতরে কিছু একটা জেগে উঠল, এমন কিছুর স্ফুলিঙ্গ যা তিনি ভেবেছিলেন চিরতরে হারিয়ে ফেলেছেন। ন্যায় বিচার, সত্য, লক্ষ্য। কয়েক ঘন্টা পর আবার আদালত বসল। এবার কক্ষে একজন নতুন ব্যক্তি ছিলেন, খাদিজা, মধ্যাবয়সী এক নারী যার চোখে দয়ার ছাপ এবং রাতের শিফটে কাজ করার ক্লান্তি। তিনি সাক্ষীর আসনে বসেছিলেন। মিসেস খাদিজা, তারিখ শুরু করলেন। আপনি কি আল আমাল সেন্ট্রাল হাসপাতালে সংশ্লিষ্ট রাতে কর্মরত ছিলেন? জি মাননীয় বিচারক, আমি শিশু বিভাগে ডিউটিতে ছিলাম। এবং আপনার কি ওমর আল খুরির কথা মনে আছে? খাদিজা সামান্য হাসলেন। খুব ভালো করে মনে আছে। তিনি সারা রাত তার মেয়ের পাশে ছিলেন। শিশুটি খুব অসুস্থ ছিল, প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিল এবং তিনি 1 সেকেন্ডের জন্য তার কাছ থেকে সরে যাননি। এমনকি তিনি তাকে ঘুম পাড়ানোর জন্য গানও গেয়েছিলেন। আমার কর্মজীবনে দেখা অন্যতম হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল সেটি। আপনি কি নিশ্চিত করতে পারেন যে তিনি সেই রাতে কোনো সময় হাসপাতাল ত্যাগ করেছিলেন কিনা? না স্যার, আমি নিজে চেক করেছি। তিনি এমনকি খাওয়ার জন্য বের হননি, শুধু পানি চেয়েছিলেন এবং পুরো সময় শিশুটির পাশেই ছিলেন। মনসুর আরও বেশি ফ্যাকাশে হয়ে যাচ্ছিলেন। ফাতেমা গোপনে হাসছিলেন এবং দ্রুত নোট নিচ্ছিলেন। কাঠঘড়ায় ওমর স্বস্তিতে কাঁদছিলেন। এবং আপনাকে আগে সাক্ষ্য দেওয়ার জন্য কেন ডাকা হয়নি? তারিক প্রশ্ন করলেন। খাদিজা ইতস্তত করলেন। আসলে মাননীয় বিচারক, পুলিশ আমাকে জবানবন্দি দেওয়ার জন্য ডেকেছিল। আমি যা জানি সব তাদের বলেছি, কিন্তু এরপর তারা আমাকে আর কখনো ডাকেনি। আমার কাছে অদ্ভুত লেগেছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আমার সাক্ষ্য প্রাসঙ্গিক নয়। আদালতে গুঞ্জন ছড়িয়ে পড়ল। তারিক মেরুদণ্ডের ঠান্ডা রাগ অনুভব করলেন। কেউ ইচ্ছাকৃতভাবে একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য ধামাচাপা দিয়েছে। কেউ সত্য যাই হোক না কেন ওমর আল খুরিতের দোষী সাব্যস্ত করতে চেয়েছিল। মাননীয় আদালত, ফাতেমা মুহূর্তটি কাজে লাগিয়ে উঠে দাঁড়ালেন। আমি আনুষ্ঠানিকভাবে এই মামলার সম্পূর্ণ পর্যালোচনার অনুরোধ করছি। স্পষ্ট প্রমাণ আছে যে আমার মক্কেল একটি ষড়যন্ত্রের শিকার এবং গুরুত্বপূর্ণ তথ্য আদালতের কাছে গোপন করা হয়েছে। তারিক ধীরে ধীরে মাথা নাড়লেন। আবেদন মঞ্জুর করা হলো। নতুন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিচার স্থগিত থাকবে। মিস্টার ওমর আল খুরি, সবাই শ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। নতুন তথ্য যাচাই না হওয়া পর্যন্ত আপনি গৃহবন্দী অবস্থায় মুক্ত থাকবেন। হাতকড়া খুলে ফেলা হবে। আদালত উল্লাসে ফেটে পড়ল। সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন করতে লাগলেন। দর্শকরা উঠে দাঁড়াল। ওমর কান্নায় ভেঙে পড়লেন। দূরে দাঁড়িয়ে থাকা লায়লা এত স্বস্তি পেল যে তার পা প্রায় তাকে ধরে রাখতে পারছিল না। কিন্তু সেই বিশৃঙ্খলার মধ্যে অসাধারণ কিছু ঘটতে শুরু করল। হুইলচেয়ারে বসা তারিক বিন জায়েদ তার ডান পায়ে অদ্ভুত এক অনুভূতি টের পেলেন। এটি ছিল সূক্ষ্ম, প্রায় অলক্ষ্য, হালকা খোঁচা লাগার মতো, যেন বহু বছর ধরে সুপ্ত থাকা কিছু একটা জাগতে শুরু করেছে। তিনি ভ্রু কুঁচকে নিচের দিকে তাকালেন। অসম্ভব, এটি তার কল্পনা হতে হবে। কিন্তু সেই খোঁচা লাগা ভাব থামল না, বরং তীব্র হল এবং ধীরে ধীরে তা তার উরু দিয়ে নিচে হাঁটুর দিকে ছড়িয়ে পড়ল। তারিক হাতল দুটো শক্ত করে চেপে ধরলেন। তার হৃদস্পন্দন বেড়ে গেল। এটা হতে পারে না। স্নায়বিক দিক থেকে এটি অসম্ভব ছিল। ডাক্তাররা স্পষ্ট বলেছিলেন মেরুদণ্ডে আঘাতটি ছিল পূর্ণাঙ্গ, অপরিবর্তনীয়, চূড়ান্ত। কিন্তু কিছু একটা ঘটছিল, এমন কিছু যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না।
ওমর যখন হাতকড়া থেকে মুক্তি পেয়ে বারান্দায় মেয়েকে জড়িয়ে ধরার জন্য দৌড় দিলেন, বিচারক তারিক বিন জায়েদ তার চেয়ারে একাই বসে রইলেন। বছরের পর বছর পর তিনি প্রথমবারের মতো এমন এক অনুভূতি অনুভব করলেন যা তিনি ভেবেছিলেন চিরতরে হারিয়ে গেছে, আশা। আদালতের বারান্দা ক্যামেরার ফ্ল্যাশে ভরে গেল যখন ওমর আল খুরি প্রধান দরজা দিয়ে বের হলেন। হাতকড়া খুলে ফেলা হয়েছে, কিন্তু তার কবজিতে এখনও ধাতুর লাল দাগ রয়ে গেছে, যা তাকে দীর্ঘ সময় বন্দি করে রেখেছিল। লায়লা তার সামনে দৌড়াচ্ছিল, তার জরাজীর্ণ জুতোর শব্দ মেঝেতে আঘাত করছিল। সে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল, এত জোরে যে তাদের দুজনকেই প্রায় ফেলে দিচ্ছিল। বাবা শব্দটি একটি চাপা চিৎকার হিসেবে বেরিয়ে এলো, যা সে পুরো বিচার জুড়ে আটকে রেখেছিল। লায়লার ছোট দুটি হাত ওমরের গলায় মরিয়া শক্তিতে পেঁচিয়ে ধরল, যেন সে ভয় পাচ্ছিল তাকে ছেড়ে দিলে তিনি আবার অদৃশ্য হয়ে যাবেন। ওমর তার মেয়েকে বুকে চেপে ধরলেন এবং নিজের শরীরের সঙ্গে তার ছোট শরীরের কম্পন অনুভব করলেন। তার গলা এত জোরে এসেছিল যে তিনি কথা বলতে পারছিলেন না। তিনি কেবল লায়লাকে ধরে রাখতে পারলেন, তার শ্যাম্পুর গন্ধ নিচ্ছিলেন, তার উষ্ণতা, তার জীবন, তার অস্তিত্ব অনুভব করছিলেন। তার চিবুক অনিয়ন্ত্রিতভাবে কাঁপছিল যখন তিনি ভেঙে না পড়ার চেষ্টা করছিলেন। তুমি পেরেছ মামনিজ, অবশেষে তিনি মেয়ের চুলে ফিসফিস করে বললেন। প্রতিটি শব্দে তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। তুমি তোমার বাবাকে বাঁচিয়েছ। ফাতেমা কয়েক মিটার দূর থেকে দৃশ্যটি দেখছিলেন। হাতের উল্টো পিঠ দিয়ে তিনি গোপনে চোখ মুছলেন। তিনি তার কর্মজীবনে ডজন ডজন মক্কেলের পক্ষে লড়েছেন, কিন্তু এমন কিছু আগে কখনো দেখেননি। একটি শিশু পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে জিতেছে। সাংবাদিকরা চারপাশ থেকে প্রশ্ন ছুড়ে দিচ্ছিল। মিস্টার খুরি, আপনি কি সবসময় জানতেন কে আপনাকে ফাঁসিয়েছে? মুক্তি পেয়ে আপনার কেমন লাগছে? আপনি কি অন্যায়ভাবে কারাবাসের জন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবেন? কিন্তু ওমর কোনো উত্তর দিলেন না। তিনি তার নিজস্ব জগতে ছিলেন, একমাত্র যা গুরুত্বপূর্ণ তা আঁকড়ে ধরে। এদিকে আদালতের ভেতরে মনসুর তার ব্যক্তিগত অফিসে ছিলেন। ফোনটি তার কানে এত জোরে চেপে ধরা ছিল যে তার আঙুলগুলো সাদা হয়ে গিয়েছিল। লাইনের অপর প্রান্তের লোকটি নিচু কিন্তু স্থির কণ্ঠে কথা বলছিল। আমি বলেছিলাম এটি একটি বন্ধ ফাইল, মনসুর। আমি নিশ্চিত করেছিলাম যে কোনো জটিলতা হবে না। আমি হাসপাতালে থাকার বিষয়ে জানতাম না, মনসুর জরুরি স্বরে ফিসফিস করলেন, দরজার দিকে নার্ভাসভাবে তাকিয়ে। তদন্তের কেউ আমার কাছেও এটি গোপন করেছিল। আমি তোমার অজুহাত শুনতে চাই না। এখানে আমাদের অনেক কিছু বাজি ধরা আছে। ওমর আল খুরি যদি প্রশ্ন তোলা শুরু করে, যদি সে তদন্তকারী নিয়োগ করে, তবে পুরো চক্রান্ত ফাঁস হয়ে যেতে পারে। আর আপনি আমাকে কি করতে বলেন? বিচারক মামলা স্থগিত করেছেন, খাদিজা অ্যালিবাই প্রমাণ করেছে। অপর প্রান্তের কণ্ঠ আরও ঠান্ডা হয়ে গেল। তাহলে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করার উপায় বের করো, বা আরও ভালো হয় দোষ চাপানোর জন্য অন্য কাউকে খুঁজে বের করো। কিন্তু এটা সমাধান করো মনসুর, কারণ যদি তোমার পতন হয় তবে তুমি একা ডুববে না। সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল। মনসুর ফোনটি টেবিলের ওপর ফেলে দিলেন, ঘরমাক্ত মুখে কাঁপতে থাকা হাত বোলালেন। তিনি যা কল্পনা করেছিলেন তার চেয়ে অনেক বড় কিছুতে জড়িয়ে পড়েছেন। যখন তিনি ওমর আল খুরির মামলায় প্রমাণ বিকৃত করতে রাজি হয়েছিলেন, তিনি ভেবেছিলেন এটি কেবল আরেকটি সাধারণ মামলা হবে। তিনি কল্পনাও করেননি যে এটি আরও গভীর এবং অনেক বেশি বিপজ্জনক কিছুর সঙ্গে যুক্ত ছিল। তিনি তার ডেস্কের তালাবদ্ধ ড্রয়ারের দিকে তাকালেন, যেখানে তিনি এমন নথিপত্র রেখেছিলেন যার অস্তিত্ব থাকার কথা নয়। ব্যাংক ট্রান্সফারের রেকর্ড, ব্ল্যাকমেলিং ইমেল, ওমরের বিরুদ্ধে প্রমাণ কিভাবে তৈরি করতে হবে তার বিস্তারিত নির্দেশাবলী। কেউ যদি এসব আবিষ্কার করে। দরজায় একটানা টোকা তাকে চেয়ার থেকে লাফিয়ে উঠতে বাধ্য করল। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। ভেতরে এসো, তিনি নিজের কণ্ঠ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বললেন। তিনি সঠিক ছিলেন, আদালত থেকে এসেছেন। হাম্মাদ নামের একজন লোক, যাকে মনসুর কেবল নামেই চিনতেন। লোকটির মুখ গম্ভীর, বগলের নিচে একটি বাদামি ফাইল। প্রসিকিউটর মনসুর, খুরির মামলায় আমরা কিছু অনিয়ম পেয়েছি, সে বিষয়ে আপনার সঙ্গে কথা বলা দরকার। মনসুর পেটে মোচড় অনুভব করলেন। অনিয়ম? জি। বিচারক তারিক প্রসিকিউশনের দেওয়া সমস্ত নথিপত্র সম্পূর্ণ পর্যালোচনায় নির্দেশ দিয়েছেন এবং আমরা উদ্বেগজনক কিছু পেয়েছি। হাম্মাদ টেবিলে ফাইলটি খুললেন, ইমেলের কপিগুলো বের করলেন। মনসুর তাৎক্ষণিকভাবে ইমেলগুলো চিনতে পারলেন। মূল মামলার দায়িত্বে থাকা পুলিশ তদন্তকারী এবং তার মধ্যে আদান প্রদান করা বার্তা, সাক্ষীদের জবানবন্দি পরিবর্তন নিয়ে আলোচনা এবং কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার জন্য অস্পষ্ট ইঙ্গিতপূর্ণ বার্তা। আপনি এগুলো কোথায় পেলেন? মনসুর জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠ রুদ্ধ ফিসফিসানির মতো শোনালো। আদালতের ব্যাকআপ সিস্টেম, আমাদের কম্পিউটারের মধ্য দিয়ে যা কিছু যায় তা আর্কাইভ করা হয়, প্রসিকিউটরদের যোগাযোগ সহ। মনসুর অনুভব করলেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সব শেষ, সব কিছু ভেঙে পড়ছে।
ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে আমার সঙ্গে আসতে হবে, হাম্মাদ দৃঢ়ভাবে বললেন। তবে তার কণ্ঠে করুণার অভাব ছিল না। এখনই সহযোগিতা করা আপনার জন্য ভালো হবে, মিস্টার প্রসিকিউটর। মানসুরকে যখন তার অফিস থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ভবনের অন্য প্রান্তে তারিক বিন জায়েদ এমন কিছু অনুভব করছিলেন যা তার বাস্তবতার সমস্ত ধারণাকে চ্যালেঞ্জ করছিল। তার পায়ের খোঁচা লাগার অনুভূতি ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। এটি আর অস্পষ্ট বা দূরবর্তী কোনো অনুভূতি ছিল না, এটি ছিল স্পন্দনশীল, জীবন্ত এবং প্রায় বেদনাদায়ক। তার হৃৎপিণ্ড যুদ্ধের দামামার মতো বুকে বাজছিল এবং প্রতিটি স্পন্দন তার মেরুদণ্ড বেয়ে উষ্ণতার ঘেউ পাঠাচ্ছিল। তার কপাল বেয়ে ঘামের মোটা ফোঁটা গড়িয়ে টেবিলের ওপর পড়ছিল। তিনি তার অফিসে একা ছিলেন এবং তাকে বিরক্ত না করার জন্য অনুরোধ করেছিলেন। কাঁপতে থাকা হাতে তিনি তার জুতো এবং মোজা খুললেন। তার পা দুটি বছরের পর বছর ব্যবহার না করায় ফ্যাকাশে এবং জীর্ণ হয়ে গিয়েছিল। সেখানে নিথর, প্রাণহীন, বা অন্তত তাই হওয়ার কথা। তারিক তার ডান পায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন, তার সমস্ত মনোযোগ সেখানে কেন্দ্রীভূত করলেন। নর, তিনি নিজেকে ফিসফিস করে বললেন, তার কণ্ঠে হতাশা আর আশার মিশ্রণ। প্লিজ নর। দীর্ঘ কয়েক সেকেন্ড কিছুই ঘটেনি, কিন্তু তারপর এতটাই সূক্ষ্মভাবে যে তিনি প্রায় ভেবেছিলেন তিনি কল্পনা করছেন। তার ডান পায়ের বুড়ো আঙুলটি কেঁপে উঠল। এটি ছিল সামান্য নড়াচড়া, প্রায় অলক্ষ্য, কিন্তু এটি বাস্তব ছিল। মানসিক প্রভাব এত তীব্র ছিল যে তারিক একটি রুদ্ধ শব্দ করলেন, যা হাসি আর কান্নার মাঝামাঝি কিছু। তিনি চেয়ারের হাতল এত জোরে আঁকড়ে ধরলেন যে তার নখ চামড়া আঁচড়ে দিল। তার বুক দ্রুত এবং অনিয়ন্ত্রিত শ্বাসপ্রশ্বাসে ওঠানামা করছিল। বছরের পর বছর ধরে চেপে রাখা আবেগের ঢেউ তার হৃদয়ের চারপাশে তৈরি করা প্রাচীরে ফাটল ধরিয়ে দিল। এটা সম্ভব নয়, তিনি বিড়বিড় করলেন। কিন্তু যখন তিনি একথা বলছিলেন, আঙুলটি আবার কেঁপে উঠল, এবার আরও জোরে এবং আরও নির্দিষ্টভাবে। লায়লার কথাগুলো তার মাথায় মন্ত্রের মতো প্রতিধ্বনিত হল। আপনি যখন সঠিক কাজটি করবেন, তখন অসম্ভব সম্ভব হবে। তারিক সঠিক কাজটি করেছিলেন। তিনি সুবিধাজনক প্রমাণের ঊর্ধ্বে ন্যায় বিচারকে বেছে নিয়েছিলেন। তিনি কেবল অন্ধভাবে নিন্দা করার পরিবর্তে প্রশ্ন করাকে বেছে নিয়েছিলেন। তিনি উপেক্ষা করার পরিবর্তে একটি শিশুর কথা শোনা বেছে নিয়েছিলেন। আর এখন সঙ্গীত। অসম্ভব যেন ঘটছিল। সে সেখানে মিনিটের পর মিনিট, যা ঘন্টার মতো মনে হচ্ছিল, আবেগের ঝড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। ভয়, সঙ্গীত, আশা, অবিশ্বাস, কৃতজ্ঞতা সব মিলেমিশে এক ঘূর্ণিপাক তৈরি করছিল যা তাকে গ্রাস করার হুমকি দিচ্ছিল। অবশেষে যখন সে কিছুটা মানসিক ভারসাম্য ফিরে পেল, সে ইন্টারকমে চাপ দিল, আমাকে ওই দুটি দুর্ঘটনার সব ফাইল এনে দাও, মেডিকেল রিপোর্ট, পুলিশ তদন্ত, সব কিছু। সেখানে এমন কিছু ছিল যা তার যাচাই করার প্রয়োজন ছিল, এমন কিছু যা তার মনের গভীরে একটি ছোট কণ্ঠস্বর ফিসফিস করে বলছিল যখন থেকে লাইলা ন্যায় বিচার এবং সত্য সম্পর্কে কথা বলেছিল। যদি এটি কোনো দুর্ঘটনা না হয়ে থাকে, যদি ওমর আল খুরির মতো সেও কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে। ফাইলগুলো দ্রুত এসে পৌঁছাল। তারিক কিছুটা কাঁপা হাতে সেগুলো খুলল। সে টেবিলে নথিপত্র ছড়িয়ে দিল। পুলিশ রিপোর্ট, সঙ্গীত, ব্রেকে যান্ত্রিক ত্রুটি, টেকনিক্যাল রিপোর্ট, স্বাভাবিক ক্ষয়, অনিবার্য দুর্ঘটনা, সাক্ষী কেউ নেই। সঙ্গীত, তদন্ত শেষ। কিন্তু তারিক এখন সেই নথিপত্রগুলোর দিকে ভিন্ন চোখে তাকাচ্ছিল। এমন চোখ যা এইমাত্র আবিষ্কার করেছে যে প্রমাণ হেরফের করা যায়, তদন্ত প্রভাবিত করা যায় এবং সত্যকে সরকারি কাগজপত্রের স্তূপের নিচে চাপা দেওয়া যায়। সে একটি নির্দিষ্ট নথি তুলে নিল, তার গাড়ির টেকনিক্যাল রিপোর্ট, পুলিশের অফিসিয়াল মেকানিক দ্বারা স্বাক্ষরিত, রাশিদ আল তামিমি নামের এক ব্যক্তি। তারিক ভ্রু কুচকাল, কারণ এই নামটা পরিচিত মনে হচ্ছিল। সে আদালতের সিস্টেমে নামটি টাইপ করল এবং অপেক্ষা করল। যখন ফলাফল এলো, তার রক্ত হিম হয়ে গেল। রাশিদ আল তামিমি বছরের পর বছর ধরে তদন্তাধীন ছিল টেকনিক্যাল রিপোর্ট জালিয়াতির অভিযোগে। তৃতীয় পক্ষের দ্বারা তাকে টাকা দেওয়া হতো দুর্ঘটনাগুলোকে স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি হিসাবে ঘোষণা করার জন্য, যখন সেগুলো আসলে ছিল ইচ্ছাকৃত অন্তর্ঘাত। মামলাটি কখনো আদালতে পৌঁছায়নি, কারণ রশিদ তার আগেই মারা গিয়েছিল। কিন্তু প্রমাণ ছিল জোরালো, যার অর্থ তারিকের দুর্ঘটনার রিপোর্ট সম্ভবত জাল ছিল। কেউ ইচ্ছাকৃতভাবে তার ব্রেক নষ্ট করেছিল, কেউ তাকে হত্যা করার চেষ্টা করেছিল, আর যখন তারা সফল হয়নি, অন্তত তাকে সরিয়ে দিয়েছিল, তাকে ওই হুইল চেয়ারে বন্দি করে এবং তাকে সেই দুর্নীতির তদন্ত ছেড়ে দিতে বাধ্য করে যা সে পরিচালনা করছিল। তারিক তার বুকে রাগ ফুটতে অনুভব করল, ঠান্ডা এবং একাগ্র রাগ। বছরের পর বছর সে তার ভাগ্য মেনে নিয়েছিল যে এটি কেবল দুর্ভাগ্য ছিল, কেবল একটি মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু তা ছিল না। এটি ছিল একটি অপরাধ, এটি ছিল একটি ষড়যন্ত্র।
সে তার কম্পিউটারে আরেকটি ফাইল খুলল, সেই দুর্নীতির তদন্ত যা সে ছেড়ে দিয়েছিল। সেই পরিকল্পনায় ছিল সরকারি তহবিল তসরফ, অতিরিক্ত মূল্যের চুক্তি এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের ঘুষ দেওয়া। আর এই সব কিছুর কেন্দ্রে ছিল একটি কোম্পানি, আল বাদার হোল্ডিংস গ্রুপ। একই কোম্পানি যেখানে ওমর আল খুরি কাজ করতেন। তারিক অনুভব করল যেন তার শরীরের মধ্য দিয়ে বৈদ্যুতিক স্রোত বয়ে গেল। এটি কাকতলীয় হতে পারে না, হতে পারে না। ওমরকে সেই একই সংস্থার দ্বারা ফাঁসানো হয়েছে যারা বছর কয়েক আগে তারিককে চুপ করানোর চেষ্টা করেছিল। তারা একই পদ্ধতি ব্যবহার করছিল, প্রমাণ জালিয়াতি, তদন্তে কারচুপি, নিরপরাধদের দোষী সাব্যস্ত করা যারা হুমকি হয়ে দাঁড়িয়েছিল। সে ফোন তুলল এবং ফাতিমাকে কল করল। আইনজীবী ফাতিমা, আমি বিচারক তারিক বলছি। আগামীকাল খুব সকালে তোমার মোকেলকে আদালতে নিয়ে আসতে হবে এবং আল বাদার হোল্ডিংস গ্রুপের দুর্নীতি সম্পর্কে তার কাছে যা তথ্য আছে তাও নিয়ে এসো। আমার মনে হয় আমরা এইমাত্র অনেক বড় কিছু আবিষ্কার করেছি। যখন সে লাইনটি কেটে দিল, তারিক আবার তার পায়ের দিকে তাকালো। তার পায়ের বুড়ো আঙুলটি এখনও সামান্য নড়ছিল, যেন এটি নতুন করে অস্তিত্ব শিখছিল। সে তার চোখ বন্ধ করল। অবশেষে তার কঠোর বুক থেকে একটি আবেগকে পালানোর অনুমতি দিল। সঙ্গীত। এটি কেবল আবার হাঁটার আশা ছিল না, এটি ছিল ন্যায় বিচারের তৃষ্ণা। বছরের পর বছর ধরে সে একজন কঠোর বিচারক ছিল, কারণ সে সত্যের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। কিন্তু এখন একটি সাহসী এবং নিষ্পাপ শিশুর মাধ্যমে সে আবার জেগে উঠেছে। কেবল তার পাই জীবনে ফিরে আসছিল না, তার আত্মাও। শহরের অন্য প্রান্তে সঙ্গীত একটি কাচের ভবনের উপরের তলায় বিলাসবহুল অফিসে একটি দামি স্যুট পরা লোক ফোন রাখছিল। তার মুখ ছিল টানটান এবং চোয়ালের পেশি শক্ত হয়েছিল। সরকারি আইনজীবীর বিষয়টি ফাঁস হয়ে গেছে, সে তার সামনে বসা দুই ব্যক্তিকে বলল। এবং বিচারক তারিক প্রশ্ন তুলছেন, যদি আমরা সমস্যাটি শেষ করে দিই? সে অনেক বড়, সে অনেক বড়। সঙ্গীত, সে অনেক বড়, সে অনেক বড়। তাদের একজন শীতলভাবে উত্তর দিল, না, আমরা ইতিমধ্যে অনেক বেশি মনোযোগ আকর্ষণ করেছি। যদি এখন তারিক বা আলখুরির কিছু হয়, তবে পুরো তদন্ত আমাদের দিকে ফিরে আসবে। তাহলে তুমি কি পরামর্শ দিচ্ছ? স্যুট পরা লোকটি হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। আমরা তাদের একজন দোষী দেব, কাউকে বলি দেওয়ার জন্য। মনসুর এমনিতেই শেষ। আমরা নিশ্চিত করব যে সমস্ত প্রমাণ কেবল তার দিকেই নির্দেশ করে। এবং মনে হবে, সঙ্গীত হাসি মিলিয়ে গেল। তাহলে বিচারক তারিককে মনে করিয়ে দিই যে দুর্ঘটনা আবারও ঘটতে পারে। এবার হয়তো একটি সাহসী ছোট মেয়েও জড়িত হতে পারে। তিনজন লোক মৃদুস্বরে হাসল, এমন একটি শব্দ যাতে মানবিক কিছু ছিল না। কিন্তু তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানত, অসম্ভব ইতিমধ্যে ঘটতে শুরু করেছে। আর যখন অসম্ভব শুরু হয়, তখন সবচেয়ে শক্তিশালীও পরবর্তী ঘটনা আটকাতে পারে না। শহরে সকাল এলো ঠান্ডা এবং ধূসর হয়ে। ওমর আল খুরি ঘুমাননি। তিনি সারা রাত বসার ঘরের ছোট চেয়ারে বসে লায়লাকে সোফায় ঘুমাতে দেখছিলেন। সে তার ঘরে যেতে অস্বীকার করেছিল। সঙ্গীত এই বলে যে সে তার বাবার কাছাকাছি থাকতে চায়। এখন একটি পাতলা কম্বলে মোড়ানো সে শান্তিতে এবং ধীরে নিঃশ্বাস নিচ্ছিল। অবশেষে এত সময় পর ওমর বুকে এমন এক চাপ অনুভব করলেন যার সাথে সুস্থির কোনো সম্পর্ক নেই। সঙ্গীত আগের রাতে ফাতিমা তাকে এমন খবর দিয়ে ফোন করেছিলেন যা তাকে আরও উদ্বিগ্ন করেছিল। বিচারক তারিক তাকে আবার দেখতে চেয়েছিলেন। তিনি আল বদর হোল্ডিংস গ্রুপ সম্পর্কে তথ্য চেয়েছিলেন। এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয়, মনসুর প্রমাণ জালিয়াতির অভিযোগে তদন্তাধীন। এর মানে খুব শক্তিশালী কেউ এই পুরো ষড়যন্ত্রটি সাজিয়েছে, এবং শক্তিশালী লোকেরা সহজে হাল ছাড়ে না। ওমরের পকেটে ফোনটি কেঁপে উঠল, তাকে চমকে দিল। এটি একটি অজানা নাম্বার থেকে বার্তা ছিল। তার হাত কাঁপছিল যখন সে এটি খুলল। তোমার চুপ থাকা উচিত ছিল এবং শাস্তি মেরে নেওয়া উচিত ছিল। এখন তোমার মেয়ে তোমার ভুলের মাসুল দেবে। ওমরের আঙুল থেকে ফোনটি পিছলে গেল এবং একটি শুকনো শব্দে মেঝেতে পড়ল। তার হৃৎস্পন্দন এত দ্রুত হয়ে গেল যে সে বুকে ব্যথা অনুভব করল। বার্তার শব্দগুলো তার মনে জ্বলন্ত অঙ্গারার মতো জ্বলছিল। লায়লা, সঙ্গীত, তারা লায়লাকে হুমকি দিচ্ছে। সে সোফার দিকে দৌড়ালো, তার মেয়েকে আলতো করে নাড়া দিল। লায়লা, ওঠো মা, এখনই ওঠো। মেয়েটি চোখ খুলল, এখনও ঘুমে আচ্ছন্ন। সঙ্গীত, বাবা কি হয়েছে? আমরা এখন বাড়ি ছেড়ে যাচ্ছি, আমার সাথে এসো, জলদি। তার বাবার গলার স্বরে সঙ্গীত এমন কিছু ছিল যা লায়লাকে কোনো প্রশ্ন ছাড়াই তৎক্ষণাৎ উঠে দাঁড়াতে বাধ্য করল। ওমর কাঁপতে থাকা হাতে তাকে পোশাক পরালো এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। সে জানত না তাদের উপর নজর রাখা হচ্ছে কিনা, কিন্তু সে ঝুঁকি নিতে চাইল না। আধ ঘন্টা পর সে ফাতিমার অফিসে ছিল। আইনজীবী তাকে উদ্বিগ্ন দৃষ্টিতে স্বাগত জানালেন এবং ওমরের মুখে আঁকা আতঙ্ক লক্ষ্য করলেন। কি হয়েছে? ওমর বার্তাটি দেখালো। ফাতিমা এটি পড়ল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমাদের এখনই পুলিশকে জানানো উচিত। পুলিশ? ওমর প্রায় চিৎকার করে উঠল এবং শুধুমাত্র লায়লার উপস্থিতির কারণে নিজেকে নিয়ন্ত্রণ করল। পুলিশই তো আমার বিরুদ্ধে প্রমাণ জালিয়াতি করেছে, আমি এখন তাদের কিভাবে বিশ্বাস করব? তাহলে আমরা বিচারক তারিকের কাছে যাব, তাকে এটি জানতে হবে।
আদালতে তারিক বিন জায়েদ তার নীরব বিপ্লব কাটাচ্ছিলেন। তিনি কর্মীরা আসার আগেই স্বাভাবিকের চেয়ে আগে পৌঁছেছিলেন। তিনি নিজেকে তার অফিসে আটকে রেখেছিলেন। তার বুকের পাঁজরে হৃৎপিণ্ড হাতুড়ির মতো পিটছিল। তিনি হুইল চেয়ারটি টেবিলের কাছে রাখলেন। সঙ্গীত। এবার তিনি কেবল তার আঙুল নাড়ানোর চেষ্টা করবেন না, তিনি দাঁড়ানোর চেষ্টা করবেন। তারিক 2 হাতে টেবিলের কিনারা ধরলেন। উত্তেজনায় তার আঙুলের গাঁট সাদা হয়ে গেল। তিনি 3 বার গভীর শ্বাস নিলেন এবং অনুভব করলেন বাতাস আগুনের মতো তার ফুসফুসে ঢুকছে এবং বেরোচ্ছে। তার পা দুটি, যা আগে সম্পূর্ণ মৃত ছিল, এখন সেই অবিরাম সুরসুরিতে কাঁপছিল, যা রাতের বেলা তীব্র হয়েছিল। তুমি এটি করতে পারো, সে নিজেকে ফিসফিস করে বলল। তার গলা কাঁপছিল। যদি একটি শিশু পুরো আদালতকে চ্যালেঞ্জ করার মতো যথেষ্ট বিশ্বাস রাখতে পারে সঙ্গীত, তবে তুমি চেষ্টা করার মতো যথেষ্ট বিশ্বাস রাখতে পারো। সে ধাক্কা দিল। তার পায়ে যে ব্যথা বিদ্ধ হলো তা এত তীব্র ছিল যে সে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল। এটি কোনো আঘাতের ব্যথা ছিল না, এটি ছিল ক্ষয়ে যাওয়া পেশির ব্যথা, যা বছরের পর বছর অবহেলার পর কাজ করতে বাধ্য হচ্ছিল। প্রতিটি পেশিতন্তু প্রতিবাদে চিৎকার করছিল, কিন্তু তারিক থামল না। সে ধাক্কা দিতেই থাকল। তার বাহু প্রচেষ্টায় কাঁপছিল এবং সারা শরীরে ঘাম ঝরছিল। তারপর এটি ঘটল। তার পা মাটিতে আসল চাপ দিল। তার হাঁটু, যা দীর্ঘ সময় বাঁকেনি, সাড়া দিতে শুরু করল। সেন্টিমিটার বাই সেন্টিমিটার তারিক বিন জায়েদ হুইল চেয়ার থেকে উপরে উঠল। যখন সে অবশেষে দাঁড়ালো, টেবিলের ওপর ভারীভাবে ভর দিয়ে, সে এমন একটি শব্দ করল যা কিছুটা হাসি এবং কিছুটা দীর্ঘশ্বাসের মতো ছিল। তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল উষ্ণ তরলে, যা তার চোখ থেকে অঝরে ঝরছিল। সে দাঁড়িয়েছিল, বছরের পর বছর বিশ্বাস করার পর যে সে আর কখনো তার নিচে মাটি অনুভব করবে না। সে, সঙ্গীত, দাঁড়িয়েছিল। তার পা দুটি প্রচণ্ডভাবে কাঁপছিল, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার হুমকি দিচ্ছিল। প্রতিটি সেকেন্ড সে দাঁড়িয়েছিল তা ছিল মাধ্যাকর্ষণ এবং বছরের পর বছর ধরে অকেজো হয়ে থাকার বিরুদ্ধে লড়াই। কিন্তু সে এটি করছিল, সে সত্যিই এটি করছিল। ধন্যবাদ, সে শূন্যে ফিসফিস করে বলল, ঠিক কাকে বা কী ধন্যবাদ দিচ্ছিল তা না জেনেই। ধন্যবাদ। দরজায় জরুরি কড়া নাড়ার শব্দে সে প্রায় পড়ে যাচ্ছিল। সঙ্গীত, সঙ্গীত। সে দ্রুত টেবিলে ভর দিল। তার হৃৎপিণ্ড এখনও দ্রুত স্পন্দিত হচ্ছিল। মহামান্য, আইনজীবী ফাতিমা এসেছেন, বিষয়টি জরুরি। তারিক নিজেকে আবার চেয়ারে বসে পড়তে দিল। সঙ্গীত। তার পুরো শরীর ক্লান্তি এবং অ্যাড্রেনালিনে কাঁপছিল। ভেতরে আসো। যখন ফাতিমা দরজা খুলল, ওমর এবং লায়লা প্রবেশ করল। সে হঠাৎ থেমে গেল। বিচারকের মধ্যে ভিন্ন কিছু ছিল। তার মুখ লাল এবং ঘর্মাক্ত ছিল। তার চোখ এমনভাবে জ্বলজ্বল করছিল যা সে আগে কখনো দেখেনি, এবং তার চারপাশে এমন একটি শক্তি ছিল যা প্রায় অনুভব করা যাচ্ছিল। বিচারক তারিক, আমরা একটি হুমকি পেয়েছি। তারিক ওমরের ফোনে বার্তাটি পড়ল এবং তার অভিব্যক্তি নিয়ন্ত্রিত রাগের মুখোশে ঢেকে গেল। তারা মরিয়া। এটি আমাদের সমস্ত সন্দেহ নিশ্চিত করে। কি নিশ্চিত করে? ওমর লায়লাকে তার কাছে টেনে জিজ্ঞেস করল। তারিক কম্পিউটারের স্ক্রিন ঘুরিয়ে দিল যাতে তারা দেখতে পায়। স্ক্রিনে একটি জটিল সাংগঠনিক ছক ছিল, যা নাম, কোম্পানি এবং আর্থিক লেনদেনকে সংযুক্ত করছিল। আল বাদার হোল্ডিংস গ্রুপ কেবল একটি বিনিয়োগ কোম্পানি নয়, এটি একটি অর্থ পাচার পরিকল্পনার সম্মুখভাগ, যার মধ্যে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সরকারি কর্মচারীরা জড়িত। বছরের পর বছর ধরে তারা তহবিল তছরূপ, অতিরিক্ত মূল্যের চুক্তি এবং নীরবতা কেনার জন্য ঘুষের কাজ করে আসছে। সে অন্য একটি ফাইলে ক্লিক করল, এবং যখন কেউ কিছু আবিষ্কার করে বা হুমকি হয়ে দাঁড়ায়, তখন তারা সমস্যাটি নির্মূল করে। কখনো কখনো আক্ষরিক অর্থে, আর কখনো কখনো তারা তোমার সাথে যা করেছে তা করে। মিথ্যা প্রমাণ তৈরি করে, সম্মান নষ্ট করে এবং শাস্তি নিশ্চিত করে। ওমর তার মেরুদণ্ডে কাঁপুনি অনুভব করল। আপনি কিছু দেখেছিলেন, তাই না? এই কারণেই তারা আমাকে ফাঁসিয়েছে। আপনি কি দেখেছিলেন? ওমর চোখ বন্ধ করল, তার স্মৃতি হাতড়ে পারালো। আমার গ্রেফতারের কয়েকদিন আগে আমি কিছু আর্থিক প্রতিবেদন শেষ করছিলাম। আমি একটি নির্দিষ্ট ক্লায়েন্টের অ্যাকাউন্টে অসঙ্গতি খুঁজে পাই। বিশাল অঙ্কের টাকা উপযুক্ত নথি ছাড়াই আসছিল এবং যাচ্ছিল। আমি ভেবেছিলাম এটি এন্ট্রি করার ভুল, তাই আমি আমার সুপারভাইজারকে উল্লেখ করেছিলাম। এবং সে কি বলেছিল? সে বলেছিল এটি একটি বিশেষ ক্লায়েন্ট যে বিশেষ সুবিধা পায়, এবং আমাকে এই বিষয়ে কম কথা বলতে বলেছিল। তারিক গম্ভীরভাবে মাথা নাড়ল। তুমি ভিমুরলের চাকে ঢিল মেরেছ। হয়তো সেই ক্লায়েন্ট ছিল অর্থ পাচারের জন্য ব্যবহৃত একটি ভুয়া অ্যাকাউন্ট, এবং যখন তুমি প্রশ্ন তুলেছ, তারা সিদ্ধান্ত নিয়েছে যে তুমি একটি হুমকি। কিন্তু কেন তারা আমাকে কেবল চাকরিচ্যুত করল না?
কারণ তুমি দক্ষ ছিলে এবং দক্ষ লোকেরা প্রশ্ন তোলে। তাদের কেবল তোমাকে পথ থেকে সরানোই দরকার ছিল না, বরং তোমার সম্মান সম্পূর্ণভাবে নষ্ট করার দরকার ছিল। যদি তুমি চুরির দায়ে দোষী সাব্যস্ত হও, তবে পরে তোমার বলা কোনো কথার বিশ্বাসযোগ্যতা থাকবে না। ফাতিমা স্ক্রিনের কাছে এগিয়ে এলো, ছকটি পর্যবেক্ষণ করল। মহামান্য, যদি আমাদের কাছে এই তথ্য থাকে, আমরা ফেডারেল প্রসিকিউটরদের কাছে যেতে পারি। আমরা পুরো সংস্থাটিকে নামাতে পারি। আমরা তা পারি, কিন্তু আমাদের প্রথমে এই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তখন অফিসের দরজা কোনো সতর্কবার্তা ছাড়াই খুলে গেল। হাম্মাদ প্রবেশ করল, সেই তদন্তকারী যে আগের দিন মনসুরের মুখোমুখি হয়েছিল। তার অভিব্যক্তি ছিল বিষাদগ্রস্ত। মহামান্য, আমাদের একটি সমস্যা আছে। মনসুর নিখোঁজ। নিখোঁজ বলতে কি বোঝাচ্ছ? সে গতরাতে বাড়ি ফেরেনি, তার ফ্ল্যাট খালি এবং সে ফোন ধরছে না, এবং আমরা তার অফিসে উদ্বেগজনক কিছু পেয়েছি। হাম্মাদ টেবিলে একটি খাম রাখল। ভেতরে এমন নথিপত্র ছিল যা মনসুরকে সরাসরি আল বদর হোল্ডিংস গ্রুপের সাথে যুক্ত করে। পেমেন্ট রেকর্ড, ওমরের বিরুদ্ধে মামলাটি কিভাবে সাজানো হবে তার বিস্তারিত নির্দেশাবলী, এবং সবচেয়ে ভয়াবহ অন্যান্য ভুক্তভোগীদের একটি তালিকা। তারা কত মানুষকে ধ্বংস করেছে? ওমর জিজ্ঞেস করল। তালিকায় একের পর এক নাম দেখে তার বমি বমি হল। অন্তত 15টি ঘটনা গত 5 বছরে, হাম্মাদ উত্তর দিল। সবগুলোই একই ধরন অনুসরণ করে। একজন দক্ষ ব্যক্তি কিছু আবিষ্কার করে, অস্বস্তিকর প্রশ্ন তোলে এবং হঠাৎ করে এমন অপরাধে অভিযুক্ত হয় যা সে করেনি। শূন্য থেকে প্রমাণ আবিষ্কৃত হয়, সাক্ষীদের দমন করা হয় বা কিনে নেওয়া হয়। সিস্টেম তাদের পিষে ফেলে। লায়লা, যে এখনও পর্যন্ত চুপ ছিল, তার বাবার হাতা টানল। বাবা, হাসপাতালের সেই ভদ্রমহিলা যে নার্স তোমাকে সাহায্য করেছিল, সেও বিপদে আছে। ঘরে নীরবতা নেমে এলো। শিশুটি ঠিক বলেছে। খাদিজা সেই সাক্ষ্য দিয়েছিলেন যা পুরো ষড়যন্ত্রটি উন্মোচন করতে শুরু করেছিল। যদি তারা একটি শিশুকে হুমকি দিতে প্রস্তুত থাকে, তবে তারা একজন সাক্ষীকে চুপ করিয়ে দিতে দ্বিধা করবে না। হাম্মাদ, নার্স খাদিজার বাড়িতে এখনই পুলিশের গাড়ি পাঠাও। তারিক আদেশ দিলেন, এবং এই পরিবারকেও নিরাপত্তা দাও। এটি ইতিমধ্যেই করা হচ্ছে। তারিক লায়লার দিকে তাকালো এবং তার চোখে কিছু একটা পরিবর্তন হলো। সে তার মধ্যে কেবল একটি ভীত শিশুকে দেখল না, বরং সেই স্ফুলিঙ্গ দেখল যা তার নিজের শিখাকে পুনরায় প্রজ্বলিত করেছিল। বছরের পর বছর সে অন্যায়ের কাছে হার মেনেছিল, যা সে সহ্য করেছিল, হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু এই শিশুটি তার অসম্ভব বিশ্বাস এবং অটল সাহসের সাথে তাকে মনে করিয়ে দিল সে আসলে কে। একজন বিচারক কেবল আইন প্রয়োগকারী ব্যক্তি নন, বরং তিনি এমন একজন যিনি প্রকৃত ন্যায় বিচার খোঁজেন। লায়লা, সে মৃদুস্বরে বলল, যা শিশুটিকে তার দিকে তাকাতে বাধ্য করল। তুমি খুব সাহসী, আমার চেনা অনেক প্রাপ্তবয়স্কের চেয়েও বেশি সাহসী। আমি শুধু আমার বাবাকে বাঁচাতে চেয়েছিলাম, সঙ্গীত, সে ছোট গলায় উত্তর দিল। এবং তুমি তা করেছ, কিন্তু তুমি তার চেয়েও বেশি কিছু করেছ। তুমি আমাকেও বাঁচিয়েছ। ওমর ভ্রু কুচকাল। আপনি কি বোঝাতে চাইছেন? তারিক দীর্ঘশ্বাস নিলেন। বছরের পর বছর ধরে আমার সাথে যা ঘটছিল তা শেয়ার করার সময় এসেছে। আমি একটি দুর্নীতির তদন্ত করছিলাম। আমি একটি দুর্ঘটনার শিকার হয়েছিলাম যা আমাকে এই চেয়ারে বন্দী করে রেখেছিল। সেই সময় আমি এটিকে দুর্ভাগ্য হিসেবেই মেনে নিয়েছিলাম, কিন্তু গতকাল আমি আবিষ্কার করেছি যে এটি দুর্ঘটনা ছিল না, এটি ছিল অন্তর্ঘাত। একই লোক যারা তোমার জীবন ধ্বংস করেছে, তারা আমাকে চুপ করানোর চেষ্টা করেছিল। সে থামল, তার পরের শব্দগুলো কষ্টে বের হলো। এবং আমি তাদের অনুমতি দিয়েছিলাম। আমি তদন্ত ছেড়ে দিয়েছিলাম। আমি ঠান্ডা, তিক্ত হয়ে গিয়েছিলাম। আমি সত্য খোঁজা বন্ধ করে দিয়েছিলাম এবং কেবল কাগজ অনুসরণ করতে শুরু করেছিলাম। গতকাল পর্যন্ত ফাতিমা বুঝতে শুরু করে শেষ করল। গতকাল পর্যন্ত তারিক নিশ্চিত করল। যখন একটি শিশু আমাকে বলল যে আমি আবার হাঁটতে পারব যদি আমি সঠিক কাজটি করি। আমি ভেবেছিলাম এটি হাস্যকর, কিন্তু সে ঠিক ছিল। সে চেয়ারটি পেছনে ঠেলে দিল এবং সবার হতবাক দৃষ্টির নিচে সে টেবিলে হাত রাখল। স্পষ্ট প্রচেষ্টায় পা থেকে মাথা পর্যন্ত কাঁপতে কাঁপতে তারিক বিন জায়েদ আবার দাঁড়ালেন। লায়লা একটি চাপা চিৎকার দিল, তার হাত মুখে উঠে গেল। ওমর জমে গেল। সে যা দেখছিল বিশ্বাস করতে পারছিল না। ফাতিমা অনুভব করল তার হাঁটু দুর্বল হয়ে আসছে, তাই সে দেওয়ালে হেলান দিল। হাম্মাদ তার হাতে থাকা ফাইলটি ফেলে দিল। এটি সঙ্গীত সম্ভব নয়, ওমর ফিসফিস করে বলল। আমিও তাই ভেবেছিলাম, তারিক উত্তর দিলেন, তার গলা প্রচেষ্টায় শক্ত। কিন্তু এটি ঘটছে। প্রতি ঘন্টার সাথে আমি আরও শক্তি ফিরে পাচ্ছি। ডাক্তাররা বলবে এটি অসম্ভব, বিজ্ঞান বলবে এটি অসম্ভব, কিন্তু এটি ঘটছে।
সে টেবিলের কিনারা ধরে একটি কাঁপানো পদক্ষেপ নিল, সঙ্গীত, তারপর আরেকটি। তার নড়াচড়া ছিল আনাড়ি, হাঁটতে শেখার শিশুর মতো, কিন্তু সেগুলো ছিল পদক্ষেপ। যখন তুমি গতকাল আমাকে চ্যালেঞ্জ করেছিলে, তারিক লায়লার দিকে তাকিয়ে বলে চললেন, তুমি কেবল তোমার বাবাকে মুক্ত করার জন্য আমাকে চ্যালেঞ্জ করনি, তুমি আমাকে জাগিয়ে তোলার জন্য চ্যালেঞ্জ করেছিলে। মনে করার জন্য যে কেন আমি বিচারক হয়েছিলাম, ফিরে আসার জন্য এবং বিশ্বাস করার জন্য যে ন্যায় বিচার কেবল নিয়ম অনুসরণ করা নয়, বরং সত্যের অনুসন্ধান। সে আরেকটি পদক্ষেপ নিল এবং সঙ্গীতের পরে আরেকটি, যতক্ষণ না সে ওমরের কাঁধে হাত রাখার মতো যথেষ্ট কাছে পৌঁছল। এবং যখন আমি এটি করতে শুরু করলাম, যখন আমি কেবল শাস্তি দেওয়ার পরিবর্তে তদন্ত করা বেছে নিলাম, তখন আমার ভেতরে কিছু একটা জাগতে শুরু করল, কেবল রূপকভাবেই নয়, আক্ষরিক অর্থেও। দরজায় জরুরি কড়া নাড়ার শব্দ মুহূর্তটি ভেঙে দিল। একজন পুলিশ হাঁপাতে হাঁপাতে প্রবেশ করল। মহামান্য, আমরা নার্স খাদিজাকে খুঁজে পেয়েছি, তিনি ভালো আছেন, কিন্তু তিনি বলেছেন ভোরের দিকে দুজন লোক তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। তিনি পেছনের দিক দিয়ে পালিয়ে প্রতিবেশীর বাড়িতে লুকাতে পেরেছিলেন। তারিক প্রচেষ্টায় ক্লান্ত হয়ে আবার চেয়ারে ফিরে গেলেন। তাকে এখনই এখানে এসো, এবং আমি সর্বোচ্চ নিরাপত্তা চাই। যখন পুলিশ চলে গেল, তারিক তার টেবিলে ছড়ানো নথিপত্রের দিকে তাকালেন। আমাদের কাছে এই সংস্থাটিকে নামানো শুরু করার জন্য যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু আমাদের কৌশলী হতে হবে। মনসুর, ফাতিমা বলল, এই কারণেই সে নিখোঁজ হয়েছে। তারা তাকে বলির পাঠা বানাবে। ঠিক তাই, তারা সমস্ত দোষ তার উপর চাপাবে, দাবি করবে যে সে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার কারণে একা কাজ করেছে, এবং প্রকৃত দোষীরা ধরাছোঁয়ার বাইরে থাকবে। আমরা কি করব? ওমর জিজ্ঞাসা করল। তারিক বছরের মধ্যে প্রথমবারের মতো হাসলেন, একটি সত্যিকারের হাসি, সংকল্পে পূর্ণ। আমরা তাদের ওপর পাশা উল্টে দেব। তারা মনে করে তারা দাবার ছক নিয়ন্ত্রণ করে এবং ইচ্ছেমতো ঘুঁটি বলি দিতে পারে, কিন্তু তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছে। সেটা কি? দাবায় সবচেয়ে শক্তিশালী ঘুঁটি রাজা নয়। এটি হলো কুইন বা মন্ত্রী, এবং কখনো কখনো কুইন একটি সাহসী শিশুর রূপে আসে যে হাল ছাড়তে অস্বীকার করে। সে গভীর শ্রদ্ধার সাথে লায়লার দিকে তাকালো। আগামীকাল আমরা কেবল তোমার বাবার মামলা আবার খুলব না, আমরা তালিকার সমস্ত মামলা আবার খুলব। আমরা বিশ্বকে দেখাবো এই লোকেরা কি করেছে, এবং এবার আমি থামব না যতক্ষণ না তাদের প্রত্যেকে প্রকৃত ন্যায় বিচারের মুখোমুখি হয়। লায়লা হুইল চেয়ারের কাছে এগিয়ে গেল। তার ছোট চোখ বিচারকের চোখের সাথে মিলিত হলো। আপনি কি আগামীকাল আদালতে হাঁটবেন? তারিক ছোট মেয়েটির হাত ধরল। আমি তার চেয়েও বেশি কিছু করব। আমি সেই ন্যায় বিচারের পেছনে দৌড়াবো যা এই লোকেরা ভেবেছিল তারা কবর দিয়েছে। এবং সেই মুহূর্তে সেখানে সবাই জানল যে অসাধারণ কিছু শুরু হয়েছে। এটি কেবল একজন বিচারকের আবার হাঁটার বিষয় ছিল না, এটি ছিল সত্যের আলোতে ফিরে আসা, নিরপরাধের মুক্তি পাওয়া, এবং একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে চ্যালেঞ্জ করা সেই লোকদের দ্বারা যারা হাল ছাড়তে অস্বীকার করেছিল। ঝড় কেবল শুরু হয়েছিল, এবং যারা এর বীজ বপন করেছিল তারা কল্পনাও করেনি যে তারা কি ঘূর্ণিঝড় কাটতে চলেছে। সকালের সূর্য উচ্চ আদালত ভবনের জানালা দিয়ে প্রবেশ করল, বাতাসের ধূলিকণাকে ছোট তারার মতো নাচিয়ে তুলল। হলঘরটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ভিড়ে ঠাসা ছিল। প্রতিটি আসন পূর্ণ, মানুষ করিডরে দাঁড়িয়েছিল, এবং সাংবাদিকরা প্রতিটি কোণে তাদের ক্যামেরা তাক করেছিল। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। পক্ষাঘাতগ্রস্ত বিচারক শহরের ইতিহাসের অন্যতম বড় দুর্নীতির তদন্ত করছিলেন। তারিক বিন জায়েদ তার অফিসে একা ছিলেন। তার হুইল চেয়ারটি ঘরের মাঝখানে রাখা ছিল, কিন্তু তিনি তাতে বসেছিলেন না। তিনি দাঁড়িয়েছিলেন, একটি অস্থায়ী লাঠিতে ভর দিয়ে, ছোট এবং কম্পিত পদক্ষেপে অনুশীলন করছিলেন। প্রতিটি নড়াচড়া ছিল সেই পেশিগুলোর বিরুদ্ধে যুদ্ধ যা কাজ করতে ভুলে গিয়েছিল। তার মুখে ঘাম ঝরছিল, সেই কালো আলখেল্লা যা তিনি কয়েক মিনিট পর পড়বেন। আর মাত্র এক ধাপ, সে বিড়বিড় করে নিজেকে বলল, আরেকটি পদক্ষেপ নিয়ে। তার পা দুটি প্রচণ্ডভাবে কাঁপছিল, ভেঙে পড়ার হুমকি দিচ্ছিল। সঙ্গীত, আর মাত্র এক ধাপ। দরজা খুলে গেল এবং হাম্মাদ প্রবেশ করল। বিচারককে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ থেমে গেল। মহামান্য, আমি জানতাম না যে আপনি ইতিমধ্যে। আমি কয়েকদিন আগেও পারতাম না। তারিক নিজেকে ক্লান্ত হয়ে চেয়ারে পড়তে দিলেন। সঙ্গীত, কিন্তু আজ আমাকে কেবল দাঁড়ানোর চেয়ে অনেক বড় কিছুর জন্য প্রস্তুত হতে হবে। হাম্মাদ তার পেছনে দরজা বন্ধ করল। তার মুখের অভিব্যক্তি বিষাদগ্রস্ত। আমাদের কাছে খবর আছে, আমরা মনসুরকে খুঁজে পেয়েছি। তারিক হৃদস্পন্দন বেড়ে যেতে অনুভব করলেন। তাকে কোথায় পাওয়া গেছে? নদীতে। জেলেরা ভোরের দিকে লাশটি খুঁজে পায়।
অফিসে যে নীরবতা নেমে এলো তা ছিল সীসার মতো ভারী। তারিক চোখ বন্ধ করলেন, রাগ এবং দুঃখের মিশ্রণ অনুভব করলেন। মনসুর দুর্নীতিগ্রস্ত ছিল, প্রমাণ জালিয়াতি করেছিল এবং জীবন ধ্বংস করেছিল, কিন্তু সেও দাবার বোর্ডের একটি ঘুঁটি ছিল যাকে আসল খেলোয়াড়রা বলি দিয়েছে। আত্মহত্যা? সঙ্গীত? তারিক জিজ্ঞেস করলেন। সঙ্গীত, যদিও তিনি উত্তরটি আগেই জানতেন। আনুষ্ঠানিকভাবে হ্যাঁ, কিন্তু ফরেনসিক ডাক্তার সেখানে আকর্ষণীয় কিছু পেয়েছেন। এমন চিহ্ন রয়েছে যা ইঙ্গিত করে যে শেষের আগে তাকে একটি স্বীকারোক্তিপত্র লিখতে বাধ্য করা হয়েছিল। হাম্মাদ টেবিলে একটি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ রাখল। ভেতরে হাতে লেখা একটি চিঠি ছিল। পানিতে ভিজে দাগ পড়েছে, কিন্তু এখনও পড়া যাচ্ছে। তারিক ক্রমবর্ধমান রাগের সাথে প্রতিটি শব্দ পড়লেন। এটি ছিল একটি পূর্ণ স্বীকারোক্তি। মনসুর পরিকল্পনার সম্পূর্ণ দায়ভার গ্রহণ করেছে। দাবি করেছে যে সে লোভীর বশবর্তী হয়ে একা কাজ করেছে এবং সমস্ত ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছে। এটি খুব নিখুঁত ছিল এবং খুব সুবিধাজনক ছিল। তারা তাকে হত্যা করেছে এবং আত্মহত্যা হিসেবে সাজিয়েছে। তারিক নিয়ন্ত্রিত কিন্তু রাগে ভরা গলায় বললেন, তারা একমাত্র প্রত্যক্ষ সাক্ষীকে সরিয়ে দিয়েছে যে তাদের পরিকল্পনার সাথে যুক্ত করতে পারত, কিন্তু একমাত্র প্রমাণ নয়। হাম্মাদ উত্তর দিল, টেবিলে একটি ফাইল রেখে। নিখোঁজ হওয়ার আগে মনসুর তার ব্যক্তিগত আইনজীবীর কাছে একটি প্রোগ্রাম করা ইমেল পাঠিয়েছিল। যদি সে 24 ঘন্টার মধ্যে এটি বাতিল না করে তবে এটি স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। এটি বাতিল করা হয়নি। তারিক ফাইলটি খুললেন এবং অনুভব করলেন তার ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে। সঙ্গীত, সেখানে বিস্তারিত নথিপত্র, ব্যাংক ট্রান্সফার, কথোপকথনের রেকর্ডিং, ইমেল, দর কষাকষি এবং সঙ্গীত 3টি নাম ছিল। 3টি নাম যা পুরো ধাঁধাটিকে পুরোপুরি মিলিয়ে দিল। শেখ জাসিম, আলবাদার হোল্ডিংস গ্রুপের সিইও, মন্ত্রী আব্দুল আজিজ, সংসদ সদস্য, মেজর জেনারেল ফাওয়াজ, আর্থিক অপরাধ বিভাগের প্রধান, বিলাসবহুল অফিসের সেই 3 জন লোক, পুরো পরিকল্পনার আসল স্থপতি। জাসিম সম্মুখভাগের কোম্পানি নিয়ন্ত্রণ করত। মন্ত্রী আব্দুল আজিজ রাজনৈতিক সুরক্ষা এবং অনুকূল আইন নিশ্চিত করত। ফাওয়াজ পুলিশ তদন্তে কারচুপি করত। সঙ্গীত নিশ্চিত করত যে প্রমাণ সাজানো হয়েছে এবং সাক্ষীরা চুপ আছে। এটি একটি নিখুঁত সিস্টেম ছিল, যতক্ষণ না একটি সাহসী শিশু এটি খুলতে শুরু করে। তারা এখন কোথায়? তারিক জিজ্ঞেস করলেন। আদালতে আসার পথে, সঙ্গীত বলল। আলখুরির মামলায় সাক্ষী হিসেবে তাদের তলব করা হয়েছে। তারা জানে না যে আমাদের কাছে এই প্রমাণ আছে। তারিক হাসলেন। এটি সুখী হাসি ছিল না, এটি ছিল একজন শিকারীর হাসি যে অবশেষে তার শিকারকে কোণঠাসা করেছে। তাহলে আসুন তাদের সেই শো উপহার দিই যা তাদের প্রাপ্য। বাইরের করিডোরে ওমর লায়লার হাত ধরে হলের দিকে হাঁটছিলেন। মেয়েটি একটি সাধারণ কিন্তু পরিষ্কার পোশাক পরেছিল। তার চুল তার প্রতিবেশী সেই সকালে ভালোবেসে বিনি করে দিয়েছিল। সে কোনো ভয় দেখায়নি, কিন্তু ওমর তার হাতে ছোট হাতটির সামান্য কম্পন অনুভব করলেন। সব কিছু ঠিক হয়ে যাবে মা, তিনি তার উচ্চতায় হাঁটু গেড়ে বসে ফিসফিস করে বললেন। আজ শেষ হবে, আমি কথা দিচ্ছি। আমি জানি বাবা, লায়লা তার বয়সের সাথে বেমানান গুরুত্বের সাথে উত্তর দিল। কারণ বিচারক তারিক সঠিক কাজটি করবেন, এবং যখন তিনি করবেন তখন সবাই দেখবে যে অলৌকিক ঘটনা কখনো কখনো ঘটে। ফাতিমা তার বগলের নিচে একটি মোটা ফাইল নিয়ে এগিয়ে এলো। তার চোখ নিদ্রাম্গ রাতের কারণে লাল ছিল, কিন্তু সেগুলো তীব্র সংকল্পে জ্বলজ্বল করছিল। ওমর, ভেতরে যাওয়ার আগে আমাদের কথা বলা দরকার। সে তাকে উৎসুক কান থেকে দূরে নিয়ে গেল। হাম্মাদ আমাকে এমন তথ্য দিয়েছে যা সব কিছু বদলে দিয়েছে। আমাদের কাছে আসল অপরাধীদের নাম আছে, আমাদের কাছে জোরালো প্রমাণ আছে, কিন্তু তারা খুব শক্তিশালী লোক। একজন বিলিয়নের ব্যবসায়ী, একজন সাংসদ সদস্য যার রাজধানীতেও যোগাযোগ আছে, এবং একজন মেজর জেনারেল যিনি শহরের অর্ধেক তদন্ত নিয়ন্ত্রণ করেন। যদি আমরা ভুল করি, যদি আমরা কোনো ফাঁক রাখি, তবে তারা পালিয়ে যাবে। ওমর সেই শব্দগুলোর ভার অনুভব করলেন। এটি কেবল তার নির্দোষিতার বিষয় ছিল না, বরং মিথ্যা এবং রক্তের ওপর নির্মিত একটি সাম্রাজ্যকে ধ্বংস করার বিষয় ছিল। আমাকে কি করতে হবে? আপনি বিচারক তারিকের ওপর বিশ্বাস রাখুন, ন্যায় বিচারের ওপর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মেয়ে আমাদের সবার মধ্যে যা জ্বালিয়ে দিয়েছে তার ওপর। আশা। হলের ভেতরে শহরের ছায়া নিয়ন্ত্রণকারী 3 জন লোক এমনভাবে প্রবেশ করল যেন তারা জায়গাটির মালিক। শেখ জাসিম এমন একটি স্যুট পরেছিল যার দাম একটি সাধারণ গাড়ির চেয়ে বেশি, এবং তার ধূসর চুল নিখুঁতভাবে আঁচড়ানো ছিল। মন্ত্রী আব্দুল আজিজ রাজনৈতিক হাসির সাথে পরিচিতদের সম্ভাষণ জানাচ্ছিল, হাত মেলাচ্ছিল এবং ক্যামেরার দিকে হাত নাড়ছিল। মেজর জেনারেল ফাওয়াজ এমন কঠোর ভঙ্গিতে হাঁটছিল যা আদেশ দিতে এবং মানতে অভ্যস্ত। তাদের কোনো ধারণা ছিল না কি অপেক্ষা করছে।
খাদিজা সামনের সারিতে বসেছিল, 2 জন নিরাপত্তা রক্ষী দ্বারা বেষ্টিত। তার বাড়িতে ঢোকার চেষ্টা তাকে পুলিশের সুরক্ষা ছাড়া রাখেনি, কিন্তু সে উপস্থিত থাকার জন্য জেদ করেছিল। বাধ্যবাধকতার কারণে নয়, নীতির কারণে। আমাকে নিজের চোখে দেখতে হতো, সে ফাতিমাকে বলেছিল। আমাকে দেখতে হতো এই লোকগুলো তাদের কর্মের মূল্য দিচ্ছে। বিরতি। জনতা ফিসফিস করে উঠল যখন প্রধান দরজা খুলে গেল এবং তারিক বিন জায়েদ প্রবেশ করলেন। তিনি তার হুইল চেয়ারে ছিলেন। একজন আদালতের কর্মকর্তা তাকে ঠেলে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তার মধ্যে কিছু একটা ভিন্ন ছিল। তার বসার ভঙ্গি, তার চোখ, তার থেকে বিচ্ছুরিত শক্তি। মানুষ না বুঝেই তা অনুভব করল। তারা অনুভব করল যে অসাধারণ কিছু ঘটতে চলেছে। তারিক প্রধান মঞ্চে তার অবস্থান নিলেন। তিনি মাইক্রোফোন ঠিক করলেন এবং হাতুড়ি দিয়ে 3 বার আঘাত করলেন। শব্দটি হলে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হল। এই আদালত আজ খোলা। আজ আমরা কেবল ওমর আল খুরির মামলা পর্যালোচনা করতে এখানে আসিনি। আমরা এখানে একটি দুর্নীতির নেটওয়ার্ক উন্মোচন করতে এসেছি যা জীবন ধ্বংস করেছে, ন্যায় বিচার নিয়ে কারচুপি করেছে এবং সেই সিস্টেমকে কলঙ্কিত করেছে যা রক্ষা করার শপথ আমি নিয়েছিলাম। জনতা ফিসফিস করে উঠল। জাসিম, আব্দুল আজিজ এবং ফাওয়াজ দ্রুত দৃষ্টি বিনিময় করল। তাদের আত্মবিশ্বাসের মুখোশে ফাটল ধরতে শুরু করল। আমি সামনে ডাকছি শেখ জাসিমকে, আল বাদর হোল্ডিংস গ্রুপের সিইও। জাসিম দাঁড়ালো এবং স্থির পদক্ষেপে হলের মাঝখানে গেল। সে হাসছিল, কিন্তু এটি ছিল একটি স্নায়বিক হাসি। মহামান্য, যা কিছু প্রয়োজন তাতে সহযোগিতা করতে আমি এখানে আছি। সঙ্গীত। আমার কোম্পানি সব সময় আইনের মধ্যে কাজ করেছে, সর্বদা। তারিক একটি ফাইল খুললেন এবং পড়তে শুরু করলেন। তাহলে আমাকে ব্যাখ্যা করুন ট্যাক্স হ্যাভেন বা কর স্বর্গে ভুয়ো অ্যাকাউন্টে মিলিয়নের ট্রান্সফার। আমাকে ব্যাখ্যা করুন সরকারি আইনজীবী মনসুরের কাছে পেমেন্ট যাকে গতকাল মৃত অবস্থায় পাওয়া গেছে। আমাকে ব্যাখ্যা করুন অস্তিত্বহীন কোম্পানির সাথে অতিরিক্ত মূল্যের চুক্তি। জাসিমের হাসি মিলিয়ে গেল। আপনি কি সম্পর্কে বলছেন আমি জানি না। যদি কোনো অনিয়ম হয়ে থাকে তবে তা আমার অজান্তে হয়েছে। আপনার অজান্তে? তারিক স্ক্রিনে একটি ইমেল দেখালেন। এটি ছিল জাসিম থেকে মনসুরের কাছে। ওমরের বিরুদ্ধে কিভাবে প্রমাণ সাজাতে হবে তার বিস্তারিত বিবরণ। সঙ্গীত। এটি আপনার ব্যক্তিগত ইমেল, আপনার ডিজিটাল স্বাক্ষর, একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য আপনার নির্দেশনা। হলঘর ফিসফিসানিতে ফেটে পড়ল। ক্যামেরাগুলো পাগলের মতো ফ্ল্যাশ করছিল। জাসিম ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে তার মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করল। এটি হ্যাক করা হতে পারে, জাল হতে পারে, কিন্তু তা ছিল না। তারিক জনতার দিকে ফিরলেন। আমি সামনে ডাকছি মন্ত্রী আব্দুল আজিজকে। আব্দুল আজিজ জাসিমের চেয়ে কম আত্মবিশ্বাসের সাথে দাঁড়ালো। তার রাজনৈতিক হাসি পুরোপুরি উবে গেছে। মন্ত্রী সাহেব, আপনি সাম্প্রতিক বছরগুলোতে 3টি বিল স্পন্সর করেছেন যা আল বাদার হোল্ডিংস গ্রুপকে সরাসরি উপকৃত করেছে। সঙ্গীত। কর মৌকুফ, তত্ত্বাবধান সহজ করা, অডিটের বিরুদ্ধে সুরক্ষা। বিনিময়ে আপনি প্রচারণার অনুদান পেয়েছেন যার মোট পরিমাণ মিলিয়ন। নির্বাচনী আইন যা অনুমোদন করে তার মধ্যেই বৈধ অনুদান। ভুয়ো কোম্পানি থেকে অনুদান যা শুধুমাত্র তছরূপ করা টাকা পাচার এবং আপনার কাছে স্থানান্তর করার জন্য তৈরি করা হয়েছিল। তারিক আরও এক গুচ্ছ নথিপত্র দেখালেন, এবং যখন এই অনিয়মগুলোর কিছু প্রকাশিত হতে শুরু করল আপনি তদন্ত ধামাচাপা দিতে আপনার প্রভাব ব্যবহার করলেন। আব্দুল আজিজ কথা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা তার সাথে বিশ্বাসঘাতকতা করল। সে চারপাশে তাকালো, এমন একটি বের হওয়ার পথ খুঁজছিল যা ছিল না। এবং অবশেষে তারিক বলে চললেন, তার কণ্ঠস্বর এমন কর্তৃত্বে ভরা যা ফিসফিসানিও থামিয়ে দিল। সঙ্গীত। আমি ডাকছি মেজর জেনারেল ফাওয়াজকে। ফাওয়াজ ধীরে ধীরে দাঁড়ালো। অন্যদের মতো সে হাসার বা চেহারা ঠিক রাখার চেষ্টা করল না। তার মুখ ছিল পাথরের মুখোশ। মেজর জেনারেল, 15টি মামলা, 15 জন নির্দোষ মানুষকে আপনার তত্ত্বাবধানে ফাঁসানো হয়েছে। প্রমাণ সাজানো, সাক্ষী দমন। সঙ্গীত। তদন্ত প্রভাবিত করা, সব আল বাদার হোল্ডিংস গ্রুপের স্বার্থ রক্ষা করতে এবং যারা প্রশ্ন তোলে তাদের চুপ করাতে। প্রমাণ করুন, ফওয়াজ সহজভাবে বলল, তার গলা বরফের মতো শীতল। তারিক আবার হাতুড়ি দিয়ে আঘাত করলেন। হাম্মাদ, সাক্ষীদের নিয়ে এসো। পাশের দরজা খুলে গেল এবং একের পর এক সঙ্গীত মানুষ প্রবেশ করতে শুরু করল। বিভিন্ন বয়সের নারী ও পুরুষ, ভিন্ন ভিন্ন গল্প, কিন্তু তারা সবাই একই ব্যথা ভাগ করে নেয়। তারা ছিল তালিকার অন্যান্য ভুক্তভোগী। সঙ্গীত। হিসাবরক্ষক, নিরীক্ষক, সাংবাদিক, সৎ সরকারি কর্মচারী। যে কেউ কিছু আবিষ্কার করেছিল, প্রশ্ন করেছিল এবং তার কারণে ধ্বংস হয়েছিল। মাঝবয়সী এক নারী যার চুল ধূসর এবং চোখ গর্তে ঢোকা এক পা এগিয়ে এলো। আমার নাম খাদিজা হোসেন। আমি আল বাদার হোল্ডিংস গ্রুপের একজন হিসাবরক্ষক ছিলাম। আমি চুরি আবিষ্কার করি এবং রিপোর্ট করি। 1 সপ্তাহ পরে আমি চুরির দায়ে অভিযুক্ত হই। আমি আমার চাকরি, আমার সম্মান, আমার পরিবার হারিয়েছি। আমি 2 বছর জেলে কাটিয়েছি এমন অপরাধের জন্য যা আমি করিনি।
এরপর এক তরুণ কথা বলল, তার গলার সঙ্গীত কাঁপছিল। ফাহাদ, সঙ্গীত, অনুসন্ধানী সাংবাদিক। আমি সন্দেহজনক চুক্তি নিয়ে রিপোর্ট করছিলাম। আমি মানহানি এবং অপবাদের দায়ে অভিযুক্ত হই। আমার কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। সে অনেক বড়, সে অনেক বড়, সে অনেক বড়, সে অনেক বড়। একের পর এক তারা তাদের গল্প বলছিল, এবং প্রতিটি স্বাক্ষর সাথে হলঘর আরও টান টান এবং বাতাস আরও ভারী হয়ে উঠছিল। ধরনটি অস্বীকার করার উপায় ছিল না, এবং সিস্টেমটি সূর্যের মতো পরিষ্কার ছিল। লায়লা বড় বড় চোখে সবকিছু দেখছিল। তার বাবার হাত শক্ত করে ধরে রেখেছিল। সে সব শব্দ, সব আইনি পরিভাষা বুঝল না, কিন্তু সে ব্যথা বুঝল, অবিচার বুঝল, এবং বুঝল যে তার বাবা একা ছিলেন না, কখনো ছিলেন না। জাসিম গোপনে চলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু নিরাপত্তারক্ষীরা বের হওয়ার পথ আটকে দিল। আব্দুল আজিজ তার ফোন বের করল, হয়তো তার আইনজীবীকে ডাকার চেষ্টা করছিল, কিন্তু হাম্মাদ ফোনটি বাজেয়াপ্ত করল। ফওয়াজ স্থির রইল, কিন্তু তার মুখের পাথরের মুখোশ ভেঙে গিয়ে কেবল আতঙ্ক প্রকাশ করল। আপনারা আদালতে এর কোনো কিছুই প্রমাণ করতে পারবেন না। জাসিম অবশেষে ফেটে পড়ল, তার মানসিক ভারসাম্য হারিয়ে। এগুলো কেবল অভিযোগ, কাকতালীয়, আপনাদের কাছে নেই। আমাদের কাছে মনসুরের সাক্ষ্য আছে। তারিক বাধা দিলেন, তার কণ্ঠস্বর ছিল ধারালো। নিহত হওয়ার আগে শব্দটি বোমার মতো পড়ল। হত্যা, আত্মহত্যা নয়, হত্যা। নিখোঁজ হওয়ার আগে মনসুর তার ব্যক্তিগত আইনজীবীর কাছে সম্পূর্ণ প্রমাণ পাঠিয়েছিল। আপনাদের তিনজনের মধ্যে কথোপকথনের রেকর্ডিং, মামলাগুলো কিভাবে সাজানো হবে তার বিস্তারিত নির্দেশাবলী, পেমেন্ট রেকর্ড এবং একটি ভিডিও স্বীকারোক্তি, একটি লাইফ ইন্স্যুরেন্স হিসেবে রেকর্ড করা, যা তাকে বাঁচাতে পারেনি। তারিক মাথা নাড়লেন এবং ছাদ থেকে একটি স্ক্রিন নেমে এলো। একটি অন্ধকার জায়গায় রেকর্ড করা মনসুরের ছবি দেখা গেল। তার মুখ ফ্যাকাশে এবং ঘরমাক্ত। আমার নাম মনসুর। রেকর্ড করা শব্দটি হলে প্রতিধ্বনিত হল। যদি আপনারা এটি দেখছেন, তার মানে আমি পালাতে পারিনি। তার মানে তারা আমাকে খুঁজে পেয়েছে। কিন্তু আমি মরার আগে আমি নিশ্চিত করব যে সত্য থেকে যায়। ভিডিওটি 5 মিনিট ধরে চলল। মনসুর সবকিছু বিস্তারিত বলল, নাম, মান, পদ্ধতি, হুমকি, এবং শেষে ভাঙা গলায় সে এমন কিছু বলল যা চিরকাল প্রতিধ্বনিত হবে। আমি ভয়ানক কাজ করেছি, আমি নির্দোষ জীবন ধ্বংস করেছি, কিন্তু আমি তা করেছি কারণ আমি ভয় পেয়েছিলাম, তাদের ভয়, এবং এখন এই ভয় আমাকে মেরে ফেলবে। আমার ভুল করবেন না, সত্যের ওপর ভয়কে জিততে দেবেন না। যখন ভিডিওটি শেষ হলো, আদালতের নীরবতা ছিল পরম। আর কোনো সন্দেহ ছিল না, অস্বীকার করার আর কোনো জায়গা ছিল না। তারিক সেই 3 জন লোকের দিকে তাকালেন, যারা নির্দোষ আত্মার ধ্বংসাবশেষের ওপর সাম্রাজ্য গড়ে তুলেছিল। আপনারা প্রতিটি অপরাধ, প্রতিটি ধ্বংস হওয়া জীবন, প্রতিটি চোখের জল যা শুধু সঠিক কাজ করতে চাওয়া মানুষ ফেলেছে, তার জন্য দায়বদ্ধ থাকবেন। তখন জাসিম মরিয়া হয়ে কিছু একটা করল। তারা জ্যাকেটের ভেতরের পকেট থেকে কিছু একটা বের করল, ছোট এবং ধাতব কিছু। কিছু মানুষ চিৎকার করল এবং নিরাপত্তারক্ষীরা এগিয়ে এলো। কিন্তু এটি কোনো অস্ত্র ছিল না, এটি ছিল একটি ইউএসবি ড্রাইভ, ফ্ল্যাশ মেমোরি। আপনারা কি মনে করেন কেবল আমরা 3 জনই? জাসিম হিস্টিরিয়াগ্রস্ত গলায় চিৎকার করল। বিষয়টি এর চেয়ে অনেক দূর বিস্তৃত। বিচারক, সরকারি আইনজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সবাই এর অংশ। যদি আমরা পড়ি, আমরা সবাইকে সাথে নিয়ে যাব। সে ড্রাইভটি মেঝেতে ছুঁড়ে মারল এবং পা দিয়ে মারিয়ে অতিরিক্ত প্রমাণ নষ্ট করার চেষ্টা করল। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। হাম্মাদ ইতিমধ্যেই তার পাশে ছিল, তাকে হাতকড়া পরাচ্ছিল, এবং এই চরম বিশৃঙ্খলার মুহূর্তে তারিক বিন জায়েদ সিদ্ধান্ত নিলেন যে সময় এসেছে, দাঁড়ানোর সময় হয়েছে। কেবল শারীরিকভাবে নয়, প্রতীকীভাবেও। দেখানোর জন্য যে ন্যায় বিচার যত দেরি হোক না কেন সব সময় জেগে ওঠে। আদালত পুরোপুরি বিশৃঙ্খল ছিল। নিরাপত্তারক্ষীরা জাসিমকে আটকাতে হিমশিম খাচ্ছিল, যে হুমকি এবং অন্য জড়িত ব্যক্তিদের নাম চিৎকার করে যাচ্ছিল। সাংবাদিকরা প্রতিটি মুহূর্ত ধরার চেষ্টা করছিল, এবং তাদের ক্যামেরা সেই লোকদের সরাসরি পতন রেকর্ড করছিল, যারা ভেবেছিল তারা ধরাছোঁয়ার বাইরে। আব্দুল আজিজ তার চেয়ারে ধসে পড়ল, 2 হাতে মুখ লুকিয়ে। ফওয়াজ দাঁড়িয়ে রইল, কিন্তু তার মুখের পাথরের মুখোশ ভেঙে গিয়ে কেবল আতঙ্ক প্রকাশ করল। এবং এই সব কিছুর মধ্যে তারিক বিন জায়েদ একটি দীর্ঘ শ্বাস নিলেন। তার হাত হুইলচেয়ারের হাতলে চলে গেল, শক্ত করে ধরল। তার হৃৎপিণ্ড এত জোরে স্পন্দিত হচ্ছিল যে সে কানে শুনতে পাচ্ছিল। যুদ্ধের ঢাক তার বুকে প্রতিধ্বনিত হচ্ছিল। তার পায়ের প্রতিটি মেষপেশি কাঁপছিল। কিছু তন্তু প্রতিবাদে চিৎকার করছিল, এবং অন্যগুলো বছরের পর বছর নীরব থাকার পর জেগে উঠছিল। শৃঙ্খলা, সে হাতুড়ি দিয়ে আঘাত করল, কিন্তু তার কণ্ঠস্বর কোলাহলে ডুবে গেল। শৃঙ্খলা, সঙ্গীত, এবার আরও জোরে, কিন্তু তাও যথেষ্ট ছিল না। এমন কিছু করার সময় এসেছে যা সে বছরের পর বছর করেনি। কেবল কণ্ঠস্বর দিয়ে নয়,
নিজেকে জাহির করার সময় এসেছে। বাহু প্রচেষ্টায় কাঁপছিল। তারিক ধাক্কা দিলেন, ব্যথা বিদ্যুতের মতো তার পায়ে বিদ্ধ হল, কিন্তু সে থামল না। সেন্টিমিটার বাই সেন্টিমিটার তার শরীর চেয়ার থেকে উপরে উঠল। তার কপালে ঘাম ফেটে পড়ল এবং মুখে গড়িয়ে পড়ল। তার চোয়াল এত শক্ত ছিল যে দাঁতে দাঁত ঘষছিল। তারপর সে দাঁড়ালো, পুরোপুরি সোজা হয়ে দাঁড়ানো, সমর্থন ছাড়া, লাঠি ছাড়া, কেবল তার কাঁপানো পা, কিন্তু সেগুলো আরও স্থির, তার শরীরের পুরো ভার বহন করছে। প্রথম যে লক্ষ্য করল সে হাম্মাদ। সে জাসিমকে বাঁধার মাঝখানে জমে গেল, তার চোখ বড় হয়ে গেল। হে খোদা, সে ফিসফিস করে বলল। এরপর ছিল ফাতিমা। সে তার হাতে থাকা ফাইলটি ফেলে দিল এবং নথিপত্র মেঝেতে ছড়িয়ে পড়ল। তার হাত মুখে উঠে গেল, অবাক হওয়ার চিৎকার আটকাতে। ওমর এরপর দেখল। সে লায়লার হাত এত জোরে চাপল যে মেয়েটি তার দিকে তাকালো, তারপর তার বাবার দৃষ্টি অনুসরণ করে প্রধান মঞ্চের দিকে তাকালো। বাবা, সে ফিসফিস করে বলল। তার চোখ এমন কিছুতে ভরে গেল যা ছিল বিস্ময়, কৃতজ্ঞতা এবং বিশুদ্ধ আনন্দের মিশ্রণ। তিনি সফল হয়েছেন, তিনি সত্যিই সফল হয়েছেন। বাবা! একের পর এক আদালতের মানুষ বুঝতে শুরু করল। কোলাহল কমে এলো এবং তার জায়গা নিল অবিশ্বাসের শ্বাস। ক্যামেরাগুলো অসম্ভবকে ধরতে ঘুরল এবং যখন অবশেষে সম্পূর্ণ এবং পরম নীরবতা নেমে এলো, উপস্থিত 200 জন মানুষের দৃষ্টি একটি ছবিতে স্থির হল। বিচারক তারিক বিন জায়েদ দাঁড়িয়ে আছেন। যে লোক বছরের পর বছর হাঁটেননি তিনি দাঁড়িয়ে আছেন। তারিক নিজেকে স্থির করার জন্য মাত্র 1 সেকেন্ড টেবিলের কিনারা ধরলেন। তারপর সঙ্গীত সংকল্প নিয়ে ব্যথাকে চ্যালেঞ্জ করে সে একটি পদক্ষেপ নিল, তারপর আরেকটি। তার নড়াচড়া ছিল শক্ত এবং প্রতিটি পদক্ষেপ ছিল অসম্ভবের ওপর বিজয়। সঙ্গীত কিন্তু সেগুলো ছিল পদক্ষেপ, সত্যিকারের পদক্ষেপ। সে হাঁটছিল। প্রথম যে প্রতিক্রিয়া দেখালো সে পেছনের সারির এক নারী। সে জোরে শ্বাস নিল এবং তারপর প্রকাশ্যে কাঁদতে শুরু করল, যেন একটি বাঁধ ভেঙে গেছে। সঙ্গীত হঠাৎ পুরো হল জুড়ে মানুষ কাঁদছিল। কেউ কেউ হাঁটু গেড়ে বসল, অন্যরা একে অপরকে জড়িয়ে ধরল এবং অন্যরা যা দেখছিল তার ভক্তিতে কেবল স্তব্ধ হয়ে রইল। তারিক হাঁটতে থাকলেন, প্রতিটি পদক্ষেপ আগেরটির চেয়ে বেশি স্থির, যতক্ষণ না তিনি উঁচু মঞ্চের মাঝখানে পৌঁছালেন। সেখানে সর্বোচ্চ বিন্দুতে সবার কাছে দৃশ্যমান তিনি ঘুরলেন এবং জনতার মুখোমুখি হলেন। বছরের পর বছর আগে সঙ্গীত তার কণ্ঠস্বর পিন পতন নীরবতায় হলে প্রতিধ্বনিত হতে শুরু করল। আমি হাঁটার ক্ষমতা হারিয়েছিলাম, কিন্তু আমি তার চেয়েও খারাপ কিছু হারিয়েছিলাম। আমি ন্যায় বিচারের ওপর, সত্যের ওপর, ভালোর ওপর বিশ্বাস করার ক্ষমতা হারিয়েছিলাম। তিনি সরাসরি লায়লার দিকে তাকালেন। মেয়েটি এখন দাঁড়িয়েছিল, তার গাল বেয়ে জল পড়ছিল, কিন্তু সে হাসছিল, এমন হাসি যা এই দুঃস্বপ্ন শুরু হওয়ার পর থেকে সে হাসেনি। একটি শিশু আমাকে চ্যালেঞ্জ করেছিল, আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি আবার হাঁটব যদি আমি সঠিক কাজটি করি। সেই সময় আমি ভেবেছিলাম এটি অসম্ভব, এটি কেবল এমন একজনের কাছ থেকে আসা নির্বোধ আশা যে এত ছোট যে বুঝতে পারে না পৃথিবী এভাবে চলে না। সঙ্গীত সে অনেক বড়, সে অনেক বড়, সে অনেক বড়। সে আরেকটি পদক্ষেপ নিল, এবার কোনো দ্বিধা ছাড়াই, কোনো কাঁপুনি ছাড়া। সঙ্গীত যেন প্রতিটি শব্দের সাথে প্রতিটি সত্য সে বলছিল, তার শরীরে আরও শক্তি ফিরে আসছিল। কিন্তু সে ঠিক ছিল, জাদু বা অলৌকিক ঘটনা সম্পর্কে নয় যা আমরা কল্পনা করি, সে আরও গভীর কিছু সম্পর্কে ঠিক ছিল। যখন আমরা সঠিক কাজটি বেছে নিই, যখন আমরা আরামের চেয়ে ন্যায় বিচার এবং সহজ পথের চেয়ে সত্যকে বেছে নিই, তখন আমাদের ভেতরে কিছু একটা সেরে ওঠে, কিছু একটা জেগে ওঠে। তিনি হাত করা পড়া 3 জন লোকের দিকে ফিরলেন। জাসিম চিৎকার বন্ধ করে এখন আতঙ্কে দেখছিল। আব্দুল আজিজ নীরবে কাঁদছিল। ফওয়াজ পরাজিত হয়ে মাটির দিকে তাকিয়েছিল। আপনারা অন্যায়ের ওপর একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, আপনারা পরিবার ধ্বংস করেছেন, আত্মা কলুষিত করেছেন, আপনারা সেই সিস্টেমকে বিকৃত করেছেন যা নিরপরাধদের রক্ষা করার কথা ছিল, এবং আপনারা তা করেছেন কারণ আপনারা ভেবেছিলেন আপনারা ধরাছোঁয়ার ধোঁয়ায় এবং কোনো পরিণতি আপনাদের কাছে পৌঁছাবে না। তারিক তাদের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন, কিন্তু প্রতিটি অন্যায় আজ হোক বা কাল তার হিসাব খুঁজে পায়, এবং আজ সেই দিন। তিনি হাতুড়ি দিয়ে আঘাত করলেন। শব্দটি শেষ বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হল। শেখ জাসিম, মন্ত্রী আব্দুল আজিজ এবং মেজর জেনারেল ফওয়াজ, আপনারা আনুষ্ঠানিকভাবে গ্যাং গঠন, দুর্নীতি, সঙ্গীত এবং পদ্ধতিগত জালিয়াতি, বুদ্ধিবৃত্তিক জালিয়াতি এবং মনসুরের হত্যাকাণ্ডের প্ররোচনা দানকারী হিসাবে অভিযুক্ত।
আপনাদের এখনই গ্রেফতার করা হবে এবং প্রতিটি অপরাধের জন্য আপনারা দায়বদ্ধ থাকবেন। নিরাপত্তারক্ষীরা এগিয়ে এলো এবং 3 জন লোককে আদালতের বাইরে নিয়ে গেল। সঙ্গীত। জাসিম তখনও হুমকি দিয়ে চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু তার কণ্ঠস্বরে আর সঙ্গীত কোনো শক্তি ছিল না। এটি ছিল ধসে পড়া সাম্রাজ্যের শেষ খিঁচুনি। যখন তারা চলে গেল, তারিক তার মনোযোগ হলে সমবেত ভুক্তভোগীদের দিকে ফেরালেন। খাদিজা, ফাহাদ এবং অন্য সবাই যারা এই পরিকল্পনায় ধ্বংস হয়েছিল। আপনাদের প্রত্যেকের জন্য রাষ্ট্র কেবল আনুষ্ঠানিক ক্ষমাই চাইছে না, বরং পূর্ণ ক্ষতিপূরণ দেবে। আপনাদের নাম পরিষ্কার করা হবে, আপনাদের অপরাধমূলক রেকর্ড মুছে ফেলা হবে এবং অন্যায়ভাবে জেলে কাটানো প্রতিটি দিনের জন্য আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। খাদিজা হোসেন কান্নায় ভেঙে পড়লেন এবং তার চারপাশের অন্যরা তাকে সমর্থন দিল। তরুণ সাংবাদিক ফাহাদ তার আবেগের মধ্য দিয়ে হাসছিল। তারা এমন মানুষ ছিল যারা তাদের জীবনের বছর হারিয়েছিল এবং অকল্পনীয় অপমান সহ্য করেছিল, এবং এখন অবশেষে তারা কেবল ন্যায় বিচারই পায়নি, স্বীকৃতিও পেয়েছে। কিন্তু তারিক এখনও শেষ করেননি। সঙ্গীত। ওমর আল খুরি, সামনে আসুন। ওমর এগিয়ে এলেন, তখনও লায়লার হাত ধরে। সঙ্গীত। তার পা কাঁপছিল, ভয়ে নয় বরং এত তীব্র আবেগে যে তা তাকে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছিল। মিস্টার আল খুরি। সঙ্গীত। এই আদালতের নামে, ন্যায় বিচারের নামে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। শুরু থেকে না শোনার জন্য ক্ষমা, একজন নির্দোষ মানুষকে প্রায় দোষী সাব্যস্ত করার অনুমতি দেওয়ার জন্য ক্ষমা, সিস্টেম আপনাকে এবং আপনার পরিবারকে ব্যর্থ করার অনুমতি দেওয়ার জন্য ক্ষমা। ওমর উত্তর দেওয়ার জন্য মুখ খুললেন, কিন্তু কোনো শব্দ বের হলো না। তিনি কেবল মাথা নাড়লেন, তার ঠোঁটের কাঁপুনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তারপর তারিক এমন কিছু করলেন যা সেই আদালতে কোনো বিচারক কখনো করেননি। তিনি মঞ্চ থেকে নেমে এলেন, আরও স্থির পদক্ষেপে হাঁটলেন এবং ওমরের দিকে হাত বাড়িয়ে দিলেন। ধন্যবাদ, তারিক সহজভাবে বললেন। এমন একটি মেয়ে থাকার জন্য যে আমাকে শিখিয়েছে যা আমি ভুলে গিয়েছিলাম। ন্যায় বিচার কেবল আইন প্রয়োগ নয়, এটি সত্যের অনুসন্ধান, এটি নিরপরাধদের রক্ষা করা। যখন কিছু ভুল হয় তখন প্রশ্ন করার সাহস থাকা। ওমর বিচারকের সাথে হাত মেলালেন এবং সেখানে সেই করমর্দনে কেবল একটি আনুষ্ঠানিক ভঙ্গির চেয়ে অনেক বেশি কিছু বিনিময় হলো। এটি ছিল একটি স্বীকৃতি, এটি ছিল মুক্তি, এটি ছিল সিস্টেম দ্বারা ভেঙে যাওয়া দুটি আত্মার মিলন যারা এখন এটি মেরামত করতে সাহায্য করেছে। কিন্তু সেই মুহূর্তটি যার জন্য সবাই অপেক্ষা করছিল তা এখনও আসেনি। তারিক লায়লার সামনে হাঁটু গেড়ে বসলেন যাতে তার চোখের উচ্চতায় আসতে পারেন। মেয়েটি সেই অসম্ভব গুরুত্বের সাথে তার দিকে তাকিয়েছিল, সেই পরিণক্কতা যা ব্যথা তাকে বাধ্য করেছিল। লায়লা। সঙ্গীত। তারিক বললেন এবং তার গলা অবশেষে ভেঙে গেল, দুর্বলতা থেকে নয় বরং বিশুদ্ধ আবেগ থেকে। তুমি তোমার বাবাকে বাঁচিয়েছ, তুমি আরও 15টি পরিবারকে বাঁচিয়েছ, এবং তুমি আমাকেও বাঁচিয়েছ। তুমি কেবল আমার পাই বাঁচাওনি, আমার আত্মাকেও বাঁচিয়েছ। আমি শুধু সঠিক কাজটি করতে চেয়েছিলাম, লায়লা উত্তর দিল, তার গলা ছোট কিন্তু স্থির। কারণ যখন আমরা সঠিক কাজ করি, ভালো কিছু ঘটে, এমনকি এমন কিছু যা অসম্ভব মনে হয়। তুমি তোমার কল্পনার চেয়েও অনেক বেশি ঠিক ছিলে। তারিক দাঁড়ালেন এবং হাম্মাদ যা গোপনে এনেছিল তা নিলেন, সিলমোহর লাগানো একটি অফিসিয়াল সার্টিফিকেট। এবং তোমার অসাধারণ সাহস ও অটল বিশ্বাসের জন্য, আর সেই স্ফুলিঙ্গ হওয়ার জন্য যা ন্যায় বিচারকে প্রজ্বলিত করেছিল যখন তার নিভে যাওয়ার উপক্রম হয়েছিল। লায়লা খুরি, তোমাকে নাগরিক সম্মাননা পদক প্রদান করা হচ্ছে, যা এই আদালত থেকে দেওয়া সর্বোচ্চ সম্মান। পুরো হলঘর করতালিতে ফেটে পড়ল, মানুষ দাঁড়িয়ে সজলে তালি দিতে লাগল, যার প্রতিধ্বনি দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়ল। সাংবাদিকরা প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলেন, আর তারিক শিশুটির গলায় পদকটি পরিয়ে দিলেন। লায়লা পদকটির দিকে তাকালো, তারপর তার বাবার দিকে এবং বিচারকের দিকে। অবশেষে সে তার দীর্ঘদিনের চেপে রাখা আবেগগুলোকে বাইরে আসতে দিল। সে কেঁদে ফেলল, কিন্তু তার দুঃখ বা ভয় নয়, বরং স্বস্তিতে, বিজয় এবং কৃতজ্ঞতায়। কারণ যখন সবাই তাকে উপেক্ষা করেছিল, তখন কেউ তার কথা শুনেছে। ওমর তাকে 2 হাতে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন, আর সে ফুপিয়ে কাঁদতে লাগল। ওমর নিজেও তখন লজ্জাহীনভাবে কাঁদছিলেন। এটি ছিল এমন এক ব্যক্তির চোখের জল যিনি প্রায় সব হারিয়ে ফেলেছিলেন এবং এখন সব ফিরে পেয়েছেন। খাদিজা এগিয়ে এসে ওমরের কাঁধে আলতো করে হাত রাখলেন। আপনার মেয়েটি সত্যিই অসাধারণ, তিনি আবেগময় কণ্ঠে বললেন। আমি জানি, ওমর লায়লার মাথায় চুমু খেয়ে উত্তর দিলেন। আমি সবসময় তা জানতাম।
তারিক মঞ্চে ফিরে গেলেন, কিন্তু এবার তিনি হুইল চেয়ারে বসলেন না, তিনি দাঁড়িয়েই তার শেষ বক্তব্য পেশ করলেন। এই মামলা আমাদের একটি মৌলিক বিষয় শিখিয়েছে। ন্যায় বিচার ব্যবস্থা মানুষ তৈরি করে, আর মানুষ ভুল করতে পারে, দুর্নীতিগ্রস্ত হতে পারে, ব্যর্থ হতে পারে, কিন্তু মানুষ আবার উঠে দাঁড়াতেও পারে, প্রশ্ন তুলতে পারে এবং লড়াই করতে পারে। তিনি হলের প্রতিটি মুখের দিকে তাকালেন, যেন সেই মুহূর্তটি স্মৃতিতে গেঁথে নিচ্ছেন। এই কাহিনী যেন সেই সব ক্ষমতাশালীদের জন্য শিক্ষা হয় যারা মনে করেন তারা আইনের ঊর্ধ্বে। আপনারা তা নন। সেই সব নিরপরাধীদের জন্য যারা অন্যায়ের শিকার, আপনারা হাল ছাড়বেন না, কারণ সত্য সবসময় তার পথ খুঁজে নেয়। আর আমাদের সবার জন্য, যে সাহসী ব্যক্তি অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নিতে অস্বীকার করে, তার শক্তিকে কখনো ছোট করে দেখবেন না। শেষবারের মতো হাতুড়ির আঘাত পড়ল, মামলার সমাপ্তি ঘটল। সঙ্গীত। কিন্তু কেউ চলে গেল না, তারা সেখানে সেই মুহূর্তটি উপভোগ করার জন্য রয়ে গেল এবং স্মৃতিতে এমন কিছু গেঁথে নিল যা তারা তাদের সন্তান ও নাতিনাতনিদের বলবে। সেই দিনের কথা, যেদিন তারা সত্যিকারের ন্যায় বিচার হতে দেখেছিল, যেদিন একটি মানুষ আবার হাঁটতে দেখেছিল, যেদিন একটি শিশু কেবল তার বাবাকেই বাঁচায়নি, বরং পুরো শহরের বিশ্বাস ফিরিয়ে দিয়েছিল। আদালতের বাইরে কয়েক সপ্তাহ পরে একটি ফলক লাগানো হলো, যাতে লেখা ছিল, এই আদালতে শিশু লায়লা আমাদের শিখিয়েছে যে সাহসের কোনো বয়স নেই, ন্যায় বিচারের কোনো সীমা নেই, এবং অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন আমরা সঠিক কাজটি করার সাহস দেখাই। আমাদের এটি কখনো ভোলা উচিত নয়। ওমর একটি অ্যাকাউন্টিং ফার্মে চাকরি পেলেন যারা তার সততার মূল্যায়ন করে। লায়লা তার শৈশবে ফিরে গেল, খেলাধুলো, হাসি এবং কাঁধ থেকে পৃথিবীর বোঝা নামিয়ে বেঁচে থাকা। তবে সে সেই পদকটি চিরকাল বহন করবে, কোনো ট্রফি হিসেবে নয়, বরং একটি স্মারক হিসেবে যে ক্ষুদ্রতম ব্যক্তিও পাহাড় নড়াতে পারে। তারিক বিন জায়েদ বিচারক হিসেবে তার কাজ চালিয়ে গেলেন, কিন্তু তিনি বদলে গিয়েছিলেন। তার রায়গুলো আইন ও দয়ার ভারসাম্যের এক অনন্য উদাহরণ হয়ে উঠল। তিনি আর কখনো হুইল চেয়ার ব্যবহার করেননি। প্রতিদিন তিনি আদালতের করিডোর দিয়ে হেঁটে যেতেন, এবং প্রতিটি পদক্ষেপ ছিল এই বার্তার স্মারক যে হাল ছেড়ে দেওয়া কখনো কোনো বিকল্প হতে পারে না। অন্যান্য ভুক্তভোগীরা তাদের জীবন নতুন করে গড়ে তুললেন। খাদিজা আবার হিসাবরক্ষক হিসেবে কাজে ফিরলেন, এবার একটি বেসরকারি সংস্থায় যা অন্যায়ভাবে অভিযুক্ত ব্যক্তিদের সাহায্য করে। ফাহাদ পুরো মামলাটি নিয়ে একটি বই প্রকাশ করলেন, যা জাতীয়ভাবে ব্যাপক সাফল্য পায়। সেই দিনের উত্তরাধিকার কেবল একটি বিচারকের হাঁটা ছিল না, বরং এটি ছিল একটি সিস্টেমের উঠে দাঁড়ানো যা একসময় ভেঙে পড়েছিল। এটি ছিল সাহসের গল্প যা ভয়কে জয় করে। এটি ছিল সত্যের গল্প যা মিথ্যাকে পরাজিত করে। সে অনেক বড়, সে অনেক বড়, সে অনেক বড়, সে অনেক বড়। এটি ছিল পিতৃতুল্য ভালোবাসার গল্প যা যে কোনো বিপদের চেয়ে শক্তিশালী ছিল। আর সব কিছুর ঊর্ধ্বে এটি ছিল সেই বিশ্বাস যে অসম্ভব বলে কিছু নেই, যদি চেষ্টা করার মতো যথেষ্ট বিশ্বাস থাকে।